ওকে, তো আজকে আমরা আমাদের 17তম ক্লাসের আলোচনা শুরু করছি, তাই না? সো আজকের আলোচনা চলছে, বা আমরা লাস্ট কয়েকটা ক্লাসের আলোচনা এগিয়ে নিচ্ছি বেসড অন পিএসপি বেসিক সিনট্যাক্স, এবং এখানেও বেশ কিছু স্টুডেন্ট কিন্তু গ্যাপে পড়ে গেছেন, যারা রেগুলার ক্লাসে আসছেন না। গতদিন আমরা আলোচনা করেছি কি স্টেটমেন্ট আর লুপ, রাইট? স্টেটমেন্ট রিপিট হয়েছে, আবার লুপ নতুন করে আলোচনা হয়েছে। ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আজকে কিছুটা এগিয়ে নিব আর কি সামনের দিকে। তো গুরুত্বপূর্ণ, আর আমরা গতদিন একটা লুপের আলোচনাও বাকি রেখেছিলাম, ফর ইচ, এবং বলেছিলাম যে অ্যারে ছাড়া ফর ইচ লুপ আলোচনা করা যাবে না। ওকে, সো অ্যারেটা নিয়ে আরেকটু ডিটেলে যাব, অ্যারেটা নিয়ে একটু আলোচনা করব। আমরা আলোচনার শেষে আমরা যে কাজটা করব, আজকে থেকেই ছোট ছোট ইনপুট আমরা নিতে শিখবো। যেহেতু অ্যারে আলোচনা হবে, মেথড আলোচনা হবে, ফর্ম আমরা করতে পারি, সো মেথড নিয়ে আমরা শুরু করতে পারবো এবং ছোট ছোট অ্যাকশন অ্যাটলিস্ট আমরা এক্সিকিউট করতে পারবো। তো আমাদের প্রজেক্ট কোনটা ছিল? টিটি LICT ব্যাচ 3 পিএসপি বেসিক। এখানে 16 দিনের আলোচনা আছে, 17তম দিন। ডে 17 এর আলোচনায় আমি আসি। আমি একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, যেটাকে আমি বলছি অ্যারে, কারণ আমি অ্যারের উপরেই আলোচনা করব। ওকে, গতদিন অ্যারে সম্পর্কে দু একটা কথা বলেছিলাম। কেউ কি আমাকে একটু বলতে পারবে কিনা আমি কি বলেছিলাম? অ্যারে কি? মুক্তা জানেন না? বলেন। সি করেছেন, সি প্লাস প্লাস করেছেন, জাভা করানো হয়েছে, ডেফিনেটলি অ্যারে আলোচনা হয়েছে। বলেন। ভুলে গেছেন পুরোটাই? একটু মনে রাখা দরকার, একটা ওয়ার্ড। হ্যাঁ, হচ্ছে এক ধরনের ভেরিয়েবল, যেটার মাধ্যমে আমরা একাধিক ইনপুটকে মানে অনেক ইনপুট আছে সেটা বারবার ডিক্লেয়ার করা সম্ভব না, তখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, এই অ্যারের ভিতরে ইনপুটকে আমরা শেষের জল একদম কর্নার। একাধিক ডাটা রাখার জন্য অ্যারে ব্যবহার করা। আমি অ্যারে কি জিজ্ঞেস করেছি, কি কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু জিজ্ঞেস করি নাই। সামনের জন্য অ্যারে হচ্ছে এমন একটা ভেরিয়েবল, একই নামে একটা ভেরিয়েবল যেটা অনেকগুলো ডাটা সংরক্ষণ করতে পারি। তারপর আমরা তার অনেকগুলো ডাটা দেখতে চাচ্ছি, আমরা তো 100টা ডাটা দরকার একসাথে দিতে পারি। আমি তারপর সেখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব না, একটা ভেরিয়েবলের মধ্যে আমি ইনডেক্স সংখ্যাটা নিয়ে আমি এই ডাটাগুলো এই জায়গায় করতে পারবো। আচ্ছা, আপনি বলেছেন সুন্দর করে বাংলাতে, আরেকটু গোছানো যেত। হ্যাঁ,
আর একটু গোছানো যেত মাছের জল আচ্ছা আমি আরো একবার বলি অ্যারে কি স্পেশাল টাইপের ভেরিয়েবল কথাটা ঠিক আছে অনেকেই মনে রেখেছে থ্যাংক ইউ রিপিট করছি স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একাধিক ভ্যালু স্টোর করতে পারি এবং ভ্যালুগুলো থাকে ইনডেক্স আকারে ওকে ইনডেক্সের কথাটা একটু উল্লেখ করতে হবে আবারও বলছি ভেরিয়েবল কি স্পেশাল টাইপের অ্যারে কি স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একের অধিক ভ্যালু স্টোর করতে পারি বাট ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে ইনডেক্সের উপরে বেস করে অ্যারে তিন প্রকার নিউমেরিক অ্যাসোসিয়েটিভ মাল্টি ডাইমেনশনাল ওকে তো আজকে আমার আলোচনার মুখ্য বিষয় হচ্ছে গতদিন অ্যারে কি সেটা বলেছিলাম অ্যারেতে কিভাবে ভ্যালু অ্যাসাইন হয় সেটা আমি একটু দেখিয়েছিলাম আজকে তার ইমপ্লিমেন্টেশন আর কি তো রিপিট করছি অ্যারে কি স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একের অধিক ভ্যালু স্টোর করতে পারি ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে তো এটার ইউজ এত বেশি যে এটা ছাড়া আমরা ডায়নামিক সাইট প্ল্যান করতেই পারি না রাইট বা চিন্তাও করা সম্ভব নয় হ্যাঁ ডায়নামিক সাইট চিন্তাও করা সম্ভব নয় কারণ ডায়নামিক সাইট হতে হলে মেমোরি দ্যাট মিন্স ডেটাবেস লাগবে ডেটাবেসে ডাটা রাখা ডেটাবেস থেকে ডাটা তোলার ব্যবস্থা থাকতে হবে ডাটা আমি ডেটাবেস থেকে যখন তুলবো কোথায় রাখবো ওই ভেরিয়েবলে ভেরিয়েবল তো একটা ভ্যালু রাখে ডেটাবেসে কি একটা ভ্যালু থাকে অনেক ভ্যালু থাকে রাইট ডেটাবেস কি সেটা আমরা যদি একটু আলাদা করে বলার চেষ্টা করি যেখানে আমরা ইন্টার রিলেটেড ইনফরমেশন গুলোকে অর্গানাইজড ভাবে রাখবো অর্গানাইজড ভাবে রাখার জন্য লাগবে কি টেবিল আমরা তো জানি টেবিল কি রো আর কলামের সমষ্টি যেখানে কলাম নির্দিষ্ট থাকে রো চলক হিসেবে কাজ করে রিপিট করছি কলাম নির্দিষ্ট থাকে কিভাবে আমি যখন কোনো রেজাল্ট শিট দেখি তখন উপরে তার নাম পরে তার রোল নাম্বার তারপরে তার মার্কস এবং তার পাশে তার গ্রেড দেওয়া থাকে তাই না যদি এক্সাম্পল হিসেবে বলি আপনাদের মিড টার্মের রেজাল্ট পাবলিশ হয়েছে নাম আইডি দেন মার্কস দেন গ্রেড রাইট সো ওই চারটা কলাম কি ফিক্স না প্রত্যেকের নামের সাথে কি এটা চেঞ্জ হচ্ছে এটা আমি যদি বলি যে আপনারা এখানে যে 22 জন আছেন বা 21 জন আছেন 21 জনের রেজাল্ট আমি পাবলিশ করব তাহলে কি 21টা রো ক্রিয়েট করতে হবে আমাকে নেক্সট ফার্স্টে আমি আকিবকে দিয়ে শুরু করলাম লাস্টে আপনাকে দিয়ে আমি শেষ করে দিলাম রাইট অথবা কি আব্দুল আলিমকে দিয়ে আমি শেষ করে দিলাম বোঝা যাচ্ছে বাট প্রত্যেকের ইনফরমেশন গুলো থাকবে তার নাম তার আইডি তার মার্কস তার গ্রেড তাই কিনা সো এটাকে বলা হচ্ছে ইন্টার রিলেটেড আমি বলছি এদের সবার কি আছে রেজাল্ট এখানে আছে কারো রেজাল্ট রাখছি কারো অ্যাড্রেস রাখছি কারো কি বলে ফোন ডিরেক্টরি ইনফরমেশন রাখছি বা কারো পেমেন্ট হিস্ট্রি রাখছি এক জায়গায় কি রাখা যাবে সো পেমেন্ট হিস্ট্রি আলাদা রাইট তাদের ডিরেক্টরি আলাদা তার রেজাল্ট আলাদা এটাকে বলা হয় ইন্টার রিলেটেড সো ইন্টার রিলেটেড ইনফরমেশন গুলো যেখানে স্টোর করে রাখা হয় সেটা মূলত কি ডেটাবেস আর ডেটাবেসের ভেতরে ডাটা ইন্টার রিলেটেড ভাবে রাখা হয় ডেটাবেসের টেবিল দিয়ে রাইট টেবিলের ডাটা থাকে কি রো আর কলামে সো এত এত ডাটা থাকে যে আমরা এটা ধারণাও করতে পারবো না যে কত ডাটা সেখানে থাকতে পারে আমরা অ্যাজিউম করতে পারি আমরা কিছুটা ধারণা নিতে পারি যে একটা ডেটাবেস টেবিলে কত রেকর্ড থাকতে পারে বা কতগুলো রো থাকতে পারে রাইট
স্পিডের অবস্থা খুবই খারাপ। মোবাইলে কানেকশন গুলো অফ করে দিই তো। দেখেন সহজ ওয়েতে যায়। রাইট, আমি যদি বলি নেম, আইডি, মার্কস, গ্রেড, সো সবার রেকর্ড গুলো কি রো বরাবর আসতে থাকবে। সো এই রো এর সংখ্যার কোনো লিমিটেশন নেই। তো কত ডাটা থাকতে পারে, কত রো জেনারেট হতে পারে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আমি জানার চেষ্টা করি বা আমরা জানার চেষ্টা করি, সেক্ষেত্রে হয়তো আমি প্রথমেই আপনাদের সবচেয়ে ফেভারিট সাইটের নাম বলবো, লাইক ফেসবুক। তো ফেসবুকে অ্যাকাউন্ট বলা হচ্ছে 180 কোটি ইউজার আছে। 180 কোটি সেখানে ইউজার আছে। সেই 180 কোটি ইউজারের রেকর্ড একটা টেবিলে আছে, যেটা ইউজার টেবিল, রাইট। 180 কোটি রো সেখানে আছে, তাই কিনা? বিষয়টা বোঝা যাচ্ছে? তাহলে 180 কোটি রো তো ডেফিনেটলি সেখানে আমরা পাবো। এটা তো গেল সংখ্যায় ধরে 180 কোটি, তো ডেফিনেটলি ডিজিট 10 এর কাছাকাছি, তাই না? 10 ডিজিট ইন্টিজার। ওকে, এবার আসি, যদি 180 কোটি লোক, রাইট, 180 কোটি লোক বা ইউজার, লোক বলবো না ইউজার বলবো, 180 কোটি ইউজার যদি অন অ্যান অ্যাভারেজ 10টা পোস্ট দেয়, 10 পোস্ট অনলি, তাহলে সেটা 1000 কোটির ওপরে যাবে এবং সেটা পোস্ট টেবিলে যাবে। পোস্টের জন্য কি একটা টেবিলই আছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, সো আমরা ধারণা করতে পারছি যে একটা ডেটাবেস টেবিলে কত রেকর্ড থাকতে পারে। 1000 কোটি। কোটি হতে 7 ডিজিট লাগে, তাই না? 1000 হতে 3 ডিজিট লাগে। বোঝা যাচ্ছে? সো আমরা হয়তো বুঝতে পারছি যে ডেটাবেসে কত ডাটা বা কত রেকর্ড আসতে পারে, এগুলো কি ভেরিয়েবল দিয়ে ম্যানেজ করা সম্ভব? সম্ভব না। সো বেসিক্যালি যখন আপনারা সার্চ ইঞ্জিনে যান, খেয়াল করেছেন কিনা জানি না, কিছু রেকর্ড এখানে দেখা যাচ্ছে, একটু খেয়াল করেন। খেয়াল করেছেন? কিছু রেকর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। এই রেকর্ড গুলো তো 10টা আমরা দেখেছি, তাই কিনা? এখানে একটা নাম্বার বলা আছে, নাম্বারটা কত? 88,90,000 অ্যাপ্রক্সিমেট বলেছেন। তারা কিন্তু কোনো এদিক সেদিক নাম্বার বলেন, একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার বলে, লাস্টে অলওয়েজ জিরোই থাকে, একটু খেয়াল করে দেখবেন সার্চ ইঞ্জিনে। তো এই পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে সে এতগুলো লিস্ট পেয়েছে। তাই বলে এতগুলো রেকর্ড সে একবারে তুলে এনেছে তা কিন্তু না, কারণ আমি যখন নেক্সট পেজে যাব আবার পেজ লোড নেয়, পরের 10টা তুলে নিয়ে আসে। নেক্সট পেজে গেলে পরের 10টা তুলে নিয়ে আসে, তারপরে নেক্সট গেলে পরের 10টা তুলে নিয়ে আসে। সো এত রেকর্ড একবারে তোলাও
সম্ভব না। ওকে, সো তার মানে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে প্রয়োজন অনুযায়ী তুলে নিয়ে আসবো, এবং এটা কোথাও না কোথাও আমাকে রাখতে হবে, রাখার পরে না মেকানিজম দিয়ে এটাকে ডিসপ্লে করাতে হবে। মেকানিজম লাস্ট ডেতে আমরা জানি যে একাধিক ডাটা কিভাবে আমরা এক্সিকিউট করতে পারি, তাই না? মানে রিপিটেড ডাটা লুপ শেখানো হয়েছে না গতদিন, রিপিটেড স্টেটমেন্টের মাধ্যমে যত ডাটাই আমার হাতে থাকুক না কেন সেটাকে এক্সিকিউট করা সম্ভব, রাইট? সো কন্টেইনার বা ডাটা হোল্ডার যেটা আমার খুব দরকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা না হলে বেসিক্যালি প্রোগ্রামিং করাটা ডিফিকাল্ট হবে। এর জন্য আমাদের দরকার পড়বে কি অ্যারে। ওকে, যা আমি বলার চেষ্টা করছিলাম। সো অ্যারে নিয়ে যখন আমরা কাজ করছি, অ্যারের ডিক্লারেশন এভাবে দিতে হয়, সহজ সুন্দরভাবে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। ওকে, হিমেল ল্যাপটপ নিয়ে আসছে, গতকাল থেকে নিয়ে আসছেন, ঠিক হয়েছে? আচ্ছা, অ্যারের নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আপনি যে নামটা দেবেন এই নামটার রুলস কি হবে, কনভেনশনস কি হবে? রুলস সেম অ্যাজ ওই যে কার মতো বলবো, কপি করে পেস্ট, রাইট? হ্যাঁ, সো কপি পেস্ট, তাই না? সো এর জন্য কপি করতে হবে কাকে? ভেরিয়েবলকে। নেমিং রুলস, হ্যাঁ, নেমিং রুলস হবে ভেরিয়েবলের মতোই এক্স্যাক্টলি, কনভেনশনও তাই, স্ট্যান্ডার্ড রুলসও তাই। ভেরিয়েবলের কি দুইটা রুলস ছিল না? একটা হচ্ছে ভেরিয়েবল নেমিং রুলস, যেটা ভায়োলেট করলে এরর আসবে, আরেকটা কি ছিল? স্ট্যান্ডার্ড রুলস। নেমিং রুলসটা আমি রিপিট করছি, ডলার সাইন হতে হবে ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 আর আন্ডারস্কোরের মধ্যে থেকে নাম লিখতে হবে, আর নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এই তিনটা রুলসই অ্যাপ্লিকেবল কার উপরে? ভেরিয়েবল এবং অ্যারে বোথ কেসেই, ঠিক আছে? ভেরিয়েবল অ্যারে বোথ কেসেই। আমি আরেকটা বিষয় বলেছিলাম যে স্ট্যান্ডার্ড রুলস মিনিংফুল হতে হবে, রিডেবল হতে হবে এবং স্মল লেটারে হতে হবে। রিপিট করছি, মিনিংফুল, রিডেবল, স্মল লেটার। ক্লিয়ার? মিনিংফুল, রিডেবল, স্মল লেটার সবকিছুই কিন্তু ভেরিয়েবলের সাথে অ্যারেতে মিলে যাচ্ছে। ভেরি নাইস। তো এখন অ্যারেতে আমরা যখন ভ্যালু রাখতে যাব, ভ্যালু রাখার উপর বেস করে তার ইন্ডেক্সিং হবে, আর ইন্ডেক্সের উপর বেস করে তার টাইপ ডিক্লেয়ার করা হবে, টাইপ ডিফাইন করা হবে। তো আমি অ্যারে টাইপ নিয়ে কথা বলছি। অ্যারে টাইপস, অ্যারেতে তিন ধরনের অ্যারে আছে, নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে? নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এই তিনটে অ্যারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি, এবং অ্যারের সিনট্যাক্স গুলো আমাদের ভালো মতো জানতে এবং শিখতে পারতে হবে। ওকে, তো নিউমেরিক বা অ্যাসোসিয়েটিভ, আমি যে অ্যারের কথাই বলি না কেন, এই দুইটাই নর্মালি ওয়ান ডাইমেনশনাল, আর মাল্টি ডাইমেনশন বলতে মূলত আমরা দুইটা ডাইমেনশনকেই বুঝি। 2D অ্যারেকেই মাল্টি ডাইমেনশন হিসেবে আমরা ধরি।
2-ডাইমেনশনাল অ্যারের মধ্যে আবার 1D, তার ভেতরে আবার 1D আর 2D এভাবে আসতেই পারে, বাট ডাইমেনশন কখনোই তিনটা হয় না। ডাইমেনশন অলওয়েজ x আর y এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, রাইট? পিএসপি তে ম্যাট্রিক্স কনসেপ্ট নেই, ম্যাট্রিক্সের কোনো সিনট্যাক্স নেই, সো 3D কনসেপ্ট ইম্পসিবল। এক্স ওয়াই জেড নেই, এক্স আর ওয়াই আছে। আপনি কি নাজমুলের ভাই? নাজমুল হক না, শিওর? ওকে, তো আমরা নিউমেরিক অ্যারে নিয়ে কথা বলছিলাম, যে নিউমেরিক অ্যারেকে দুই ভাবে লেখা যায়। আমরা ঠিক এভাবে লিখতে পারি, একটু খেয়াল করে দেখি আমরা কি করেছি। একটা অ্যারে, ডাটা অ্যারে, যার ভেতরে বেশ কিছু ভ্যালু রেখে দিয়েছি, 7টা ভ্যালু রেখেছি, রাইট? প্রথম ভ্যালুটা 0তম ইন্ডেক্সে, আর লাস্টের ভ্যালুটা ইন্ডেক্স নাম্বার 7। প্রথমটা 0তে গেলে পরেরটা 7-এ থাকে, কি করে? 6-এ থাকে, হ্যাঁ? সো 6-এ আমরা রেখেছি। সো এটা ইন্ডেক্স গুলো অটো ডিফাইন হচ্ছে, সে নিজে নিজেই তার ইন্ডেক্স ডিফাইন করে নিচ্ছে, আমাদের ডিফাইন করে দেওয়ার প্রয়োজন নেই, আমরা চাইলে ডিফাইন করে দিতে পারি। একটা বিষয় খেয়াল করেছি কিনা, ভেরিয়েবলের ডেটা টাইপে আমরা যে 4 ধরনের ভেরিয়েবল ভ্যালু দেখেছিলাম বা ভ্যালু দেখেছিলাম, সেই 4টাকেই আমি এখানে উপস্থিত করার চেষ্টা করেছি। এখানে ইন্টিজার আছে, স্ট্রিং আছে, রিয়েল আছে এবং বুলিয়ান আছে। কোনো এরর আসছে না, তার মানে একই অ্যারে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু ধারণ করতে পারে, যেটা পিএসপি তে অ্যাডভান্টেজ। অন্যান্য অ্যারেতে এই অ্যাডভান্টেজটা নেই, লাইক জাভা, সি প্লাস প্লাস, সি শার্প একই টাইপের ভ্যালু ধারণ করে, সিতেও তাই, সংজ্ঞাতে আপনারা তাই শিখেছেন, যে অ্যারে সেম টাইপের ভ্যালু ধারণ করবে। বাট পিএসপি অ্যারে খুবই ফ্লেক্সিবল, ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু আপনি খুব সহজেই স্টোর করতে পারেন। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এই ভ্যালুগুলো একটা একটা করে টান দিতে চাই, একটা একটা করে দেখতে চাই, সেটা কিন্তু চাইলে আমরা দেখতেও পারবো। আমরা বলছি যে অটো ডিফাইন হয়ে গেছে ইন্ডেক্স গুলো, সো ডিফাইন যদি অটোমেটিকই হয়, তাহলে আমরা পিএসপিটাকে একটু রান করে নিই। ব্রেক পাবেন, ব্রেক 11টা 11:30টার দিকে পাবেন, নো প্রবলেম। চেষ্টা করেন নাই, হাজবেন্ডটাকেও না খেয়ে পাঠিয়েছে। কেন খাবে না? কেন ব্রেড টোস্ট তো করে দেয়া যায়।
খাওয়া যাবে না কেন? দেখেন না করে দিলে খেত কিনা। কত আসবে হিমেল আউটপুট? শাহিন সেটা তো বারবার বলার দরকার নেই না যে শূন্য থেকে শুরু হবে আর আমাকে শূন্য ধরেই কাউন্ট করতে হবে। সো 4 নাম্বার ইন্ডেক্সে কে আছে? ঢাকা আছে। সো লেটস চেক। দেখেন এখানে কি এসেছে? ঢাকা এসেছে, রাইট? এখানে কিন্তু ঢাকা এসেছে। তো অ্যারের ইন্ডেক্স আমি যদি বলি লাইক 7, মুখটা কি আসবে? 7, ইন্ডেক্স 7 কি আসবে? কিচ্ছু আসবে না, নাল আসবে, আনডিফাইন আসবে। অনেকে অনেক কিছু বলছে, বেসিক্যালি এই 7তম ইন্ডেক্স ডিফাইনই হয় নাই, সো আনডিফাইনই আসবে। বলবে কি অফসেট আনডিফাইন, আনডিফাইন অফসেট 7। ঠিক আছে, 7 নম্বর অফসেট কিন্তু নেই। ক্লিয়ার? তার মানে আমি যদি সরাসরি ভ্যালু অ্যাসাইন করি সেই ক্ষেত্রে ভ্যালুগুলো একদম নিউমেরিক্যাল পদ্ধতিতে সিরিয়াল অনুযায়ী 0 থেকে শুরু হয়ে নরমাল প্রসেসে ইন্ডেক্সের নাম্বার অ্যাসাইন হয়ে যায়। ওকে, তো 7 ইন্ডেক্সে কোনো ভ্যালু নেই, 6তম ইন্ডেক্সে ভ্যালু আছে। আই থিংক কত আছে ভ্যালু একটু খেয়াল করেন তো। 6 আমি দিয়েছি, আসছে কি? বাট আছে কি? ট্রু। বুলিয়ান ট্রু কখনো ডিসপ্লে হয় না। ট্রু মানে কি? 1, আর ফলস মানে নাল। পিএসপি তে ফলস, নাল। ওকে, লেটস চেক। আমি জাস্ট আপনাদের চেক করে দিচ্ছি। ফলস কি? নাল, 0 নেই। ওকে, ফলস কিন্তু নাল, আর ট্রু হচ্ছে 1। রাসু আচ্ছা, এখন এটাকেই আমরা একটু ভেঙে লিখি। ঠিক আছে, এই ডাটা অ্যারেটাকেই আমরা একটু ডিফারেন্ট স্টাইলে লেখা শিখি, যেটা আরো সহজ আমাদের বোঝার জন্য। আমরা প্রাথমিকভাবে এই প্র্যাকটিসটাই করব। ঠিক আছে, শুরুর দিকে এই প্র্যাকটিসটা করব। ইন্ডেক্স লাইক 0,
ইকুয়াল আমি 10 বলেছিলাম, রাইট? আমি ডিফাইন করে দিচ্ছি ইন্ডেক্সের নাম্বার, একটু খেয়াল করেন। তার মানে আমি হিউম্যান বিইং, আমি ডিফাইন করছি, আমার ভুল হতেই পারে, রাইট? আমি ভুল করতেই পারি, সো ইন্ডেক্সের নাম্বার এদিক সেদিক হতেই পারে। সো আমি যদি বলি 3, 4, 5, 6, এখানে ডেফিনেটলি ভুল হয়েছে, তাই না? ভুল হয়েছে না? সবাই সবগুলোতে সিগনেচার দেবেন না, কারণ সবাই সব ক্লাসে আসেন নাই, রাইট? সো একটু সিগনেচারটা অ্যাডজাস্টমেন্ট হবে, অদরওয়াইজ তো প্রবলেম হবে। আজকে কি সবাই সিগনেচার শেষ হয়েছে? একুশ জনের সিগনেচার পাচ্ছি, আমরা কি 22 জন আছি? আমি 23 জন দেখতে পাচ্ছি ক্লাসে, হিমেল ছাড়া 22টা সিগনেচার হবে, একজন সিগনেচার করেন নাই। হ্যাঁ, আর হচ্ছে গতদিন কয়েকজন আসে নাই, তাও সিগনেচার দিয়েছে, এর মধ্যে মুক্ত একজন। আচ্ছা, আমি দিয়েছি না, আপনি দিয়েছি। আপনার নাম এন্ট্রিতেই নাই, নিচে লিখে দেন। আপনি 4 থেকে আসছেন, আচ্ছা, নাম নিচে লিখে দেন। আচ্ছা, এখানে আমরা কয়টা ভ্যালু রেখেছি বলেন তো? 6টা ভ্যালু। এটা কাউন্টিং এ ভুল করে। 6টা ভ্যালু আছে, যদিও ইন্ডেক্স 0 to 6 আছে, মাঝে একটা ইন্ডেক্স মিসিং আছে 2, আমি ইচ্ছে করেই বাদ দিয়ে দিয়েছি, রাইট? এটাতে কোনো প্রবলেম হয় কিনা? আমরা যদি ব্রাউজ করি, মানে লোড দেই, কোনো এরর দেখাচ্ছে না, তার মানে ইন্ডেক্স এলোমেলো হলে কোনো সমস্যা নেই, বাট এলোমেলো না করাই ভালো, রাইট? আচ্ছা, এখন যদি আমরা অন্যান্য ইন্ডেক্স গুলো দেখতে চাই, যে লাইক আমি যদি বলি ডলার ডাটা, যার ইন্ডেক্স হচ্ছে 2 তে কি আছে একটু চেক করি। 2 বলছে আনডিফাইন্ড অফসেট 2, 2 নামে কোনো অফসেট সে খুঁজে পাচ্ছে না, ইন্ডেক্সে খুঁজে পাচ্ছে না। বাট আমি যদি বলি অফসেট 4, কত পাবে? 40। বুঝতে পেরেছেন? সো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে আমি যখন ডিফাইন করব তখন এটা যেন এলোমেলো না হয়ে যায়, এবং এটা হলে প্রবলেম হবে কোথায় গিয়ে, যখন আপনি অ্যারেকে লুপিং করবেন। লুপ তো আর হঠাৎ করে জাম করবে না, সেই ইন্ডেক্সের নাম্বার তো ঠিকই অ্যাসাইন করে করে যাবে সিরিয়াল অনুযায়ী, রাইট? তখন এরর দেখা দেবে, রাইট? সো যখন আমরা এই পদ্ধতিতে যাব, একটু খেয়াল করেন, আমরা মনে হয় যারা ওই লিস্টটা বুঝতে একটু কষ্ট হচ্ছিল, তারা কিন্তু এখন খুব সহজে এটাকে বুঝতে পারছি না? একদম স্পেসিফিক করে অ্যাসাইন করা আছে, 0 এর মধ্যে 10, 1 এ 20, 2 তে 200, 3 তে 30, 4 এ 40, 5 এ 50, বোঝা যাচ্ছে না? বাট ওখানে কিন্তু একটা বিষয় হিডেন ছিল, যে ইন্ডেক্সের নাম্বারগুলো অটোমেটিক অ্যাসাইন হচ্ছিল সিরিয়াল অনুযায়ী, এখানে কিন্তু সেটা হিডেন নেই। সো এটা মাচ ইজিয়ার দেন প্রিভিয়াস ওয়ান, তাই কিনা? ওকে, সো এইটা নিউমেরিক অ্যারে বলা হচ্ছে, কারণ হচ্ছে ইন্ডেক্সের নাম্বারগুলো, ইন্ডেক্সগুলো কি ইন্টিজার, নাম্বার দিয়ে করা। হ্যাঁ, ইন্ডেক্সগুলো নাম্বার দিয়ে করা। অফসেটকে অ্যাকচুয়ালি আমরা যখন ইন্ডেক্স বলছি, তখন প্রোগ্রামিং এর ভাষায় ওটাকে অফসেট বলা হচ্ছে। ইন্ডেক্সের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে অফসেট বলা হয়। এই যে ইন্ডেক্স, আমি বলছি যে থার্ড ব্র্যাকেট সহ যে নাম্বারটা, এটাকেই বলা হয় ইন্ডেক্স, রাইট? বাট ভেতরের যে ভ্যালুটা, সেটাকে বলা হয় অফসেট, রাইট? আমি কনফিউজ করছি না, আপাতত ইন্ডেক্স ধরেই যাচ্ছি, বাট এরর যখন আসে অফসেট মিসিং, দ্যাট মিন্স ওই নাম্বারটা মিসিং। আচ্ছা, সো অ্যারে নিয়ে যখন আমরা কাজ করছিলাম, নিউমেরিক অ্যাসোসিয়েটিভ অ্যারে,
আমি নিউমেরিক অ্যারে নিয়ে কথা বলছি। নিউমেরিক অ্যারের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি যদি মনে করেন এরকম কিছু ভ্যালু রাখতে চাই, একটু খেয়াল করেন, আমরা ভ্যালু দেখেই বুঝতে পারবো। ঠিক আছে, আমি তিনটা ভ্যালু দিয়েছি, বাট এই তিনটা ভ্যালুর ফার্স্ট ভ্যালুটা 0 তে, 1 ভ্যালুটা সেকেন্ড ভ্যালুটা 1 এ, থার্ড ভ্যালুটা 2 তে রয়েছে। এটা দিয়ে কোনো কিছু কিন্তু মিন করছে না, রাইট? এবং আমাকে মনে রাখতে হচ্ছে যে 2 তে বাংলাদেশ আছে, 1 এ 8 আছে, আর 0 তে এমডি শাহিল আলম আছে। বেসিক্যালি আমি যা রেখেছি সেটা হচ্ছে একজনের ইনফরমেশন, কারো একজনের নাম, কারো একজনের এজ, কারো একজনের কান্ট্রি, রাইট? নেম, এজ, কান্ট্রি। যদি এরকম করে দেওয়া সম্ভব হতো, যদি আমরা এভাবে করতাম, ইন্ডেক্সের নামটা একটু খেয়াল করেন, এখন বোঝা যাচ্ছে না? নেম ইন্ডেক্সে নেম আছে, এজ ইন্ডেক্সে এজ আছে, আর কান্ট্রি ইন্ডেক্সে কান্ট্রি আছে। আমি কি ইন্ডেক্সের নামগুলো সেট করে দিয়েছি? ইন্ডেক্সের নাম অ্যাসাইন্ড, রাইট? তাই কিনা? এবং অ্যাসাইন নেমের মধ্যে নির্দিষ্ট ভ্যালুও চলে আসে, মিনিংফুল, রাইট? সো এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। যে অ্যারের ইন্ডেক্স গুলো স্পেসিফিক নেমিং এর মাধ্যমে অ্যাসাইন করা হয়, নিউমেরিক ভ্যালু দিয়ে নয়, নির্দিষ্ট নাম দিয়ে অ্যাসাইন করা হয়, তাকে বলা হয় কি? অ্যাসোসিয়েটিভ অ্যারে। ক্লিয়ার? সো যে অ্যারেটা সবচেয়ে বেশি ইউজ হয়, যে অ্যারেটা সবচেয়ে বেশি ইউজ হয়, আমরা যখন প্রোগ্রামিং করব অ্যাসোসিয়েটিভ অ্যারেই ম্যাক্সিমাম কেসে পাবো, কারণ ডেটাবেসের ডাটাই হ্যান্ডেল হবে। ডেটাবেসের কলাম নাম্বার দিয়ে হয় না, 0, 1, 2, 3 কলাম কিরকম হবে? নাম দিয়ে হবে। সো নামগুলোই অ্যারের ইন্ডেক্স হয়ে যাবে। যখন আমরা প্রোগ্রামিং সিনট্যাক্সের মাধ্যমে ডেটাবেসের ডাটাকে টান দিব, ডাটাবেস ডাটা আমাদের কাছে থ্রো করবে, থ্রো করার সময় ইন্ডেক্স বানিয়ে দেবে তার কলামগুলো, আর রো গুলোকে বলে দেবে তার ভ্যালু। বুঝতে পেরেছেন? সো এই ইন্ডেক্স গুলো যখন স্পেসিফিক নেমে অ্যাসাইন হচ্ছে, তখন এটাকে আমরা বলছি অ্যাসোসিয়েটিভ অ্যারে। ঠিক আছে, এতটুকু তো বোঝা গেল। সো এখন যদি আমি এখানে লিখি এইস, আউটপুট কত পাবো? একটু খেয়াল করেন, আমি এভাবে লিখেছি, সিনট্যাক্স এরও দেখাই নাই। সো যদি এখানে যাই, আমাকে বলছে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্রাক্ট এইস, রাইট? এভাবে লেখা যাবে না, আমাকে লিখতে হবে কি? কোটেশনের মধ্যে ইন্ডেক্সের নামগুলো, দেন আমরা আউটপুট দেখতে পারবো। ক্লিয়ার? আমরা কি পাচ্ছি আউটপুট হিসেবে? 8। 8টা কি? বেসিক্যালি এইস, তাই কিনা? 8টা হচ্ছে আমার এইস। আমি যদি এখানে বলি কান্ট্রি, তাহলে আসবে কি? বাংলাদেশ। বোঝা গেল না? সো আমরা নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ 5 মিনিটস একটু প্র্যাকটিস করি, দেন আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা। সবাই একটু খেয়াল করি, আমরা নিউমেরিক অ্যারে নিয়ে কথা বলছিলাম, অ্যাসোসিয়েটিভ অ্যারেটাও কিছুটা বলেছি। এখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কিছুটা কথাবার্তা বলবো। মাল্টি ডাইমেনশন বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে 2D দুইটা ডাইমেনশন যেখানে থাকে, একটা হচ্ছে এক্স বরাবর আর একটা হচ্ছে ওয়াই বরাবর। সো এক্স আর ওয়াই, তাই না? আমি যদি আবার এখানে একটা মনে করেন একটা টেবিল আমি ইনসার্ট করতে চাই, সো এখানে টেবিলের দুইটা ডাইমেনশন আছে, কিন্তু আমি যা দিয়েছি এটা কিন্তু একটা 1D, জাস্ট আছে কি একটা হরাইজন্টাল স্পেসিং। বাট এখানে যদি আমি সেগমেন্ট করি, আলাদা আলাদা করে কি তৈরি হচ্ছে? ইন্ডেক্স তৈরি হচ্ছে, রাইট? সো এখানে শুধুই কিন্তু ইন্ডেক্স তৈরি হচ্ছে, এটা হরাইজন্টাল থাক আর ভার্টিক্যাল, এখানে কিন্তু কোনো
আদার্স কোনো ডাইমেনশন নেই, এর নিচে উপরে কোনো কিছু নেই। সো এটাকে আমরা 1D বলছি। আর 1D এর ক্ষেত্রে দুইটা স্পেসিফিক নেম আমরা কিন্তু দেখলাম, একটা কি ছিল নিউমেরিক আর একটা কি অ্যাসোসিয়েটিভ। ক্লিয়ার? বাট 2D হলেই তখন ডাইমেনশন ক্রিয়েট হবে, ফার্স্ট ডাইমেনশনটা যাবে রোতে আর সেকেন্ড ডাইমেনশনটা যাবে কলামে। সো রো আর কলাম। সো আমি যদি এটাকে এখন নিচের দিকে টানতে থাকি, দেখেন দুইটা রো মানে কি এটা 2D হয়ে গেছে, কারণ এখানে রো ক্রিয়েট হয়ে গেছে। এর আগের বার কিন্তু এখানে কিন্তু রো ছিল না, জাস্ট বলেছিল কি কয়েকটা ইন্ডেক্স, এটা ভার্টিক্যাল স্পেসিং এ থাক আর এটা হরাইজন্টাল। এটা কিন্তু একটা নর্মাল ইন্ডেক্সিং আকারে রয়েছে। যখনই একাধিক রো তখনই ডাইমেনশন একটা বেড়ে গেল, এখানে একটা রো চলে আসলো, একাধিক রো চলে আসলো, এখানে একাধিক কলাম আছে, রাইট? এবং একইভাবে সেটা কিন্তু বাড়ছে, রো এর সংখ্যা যখন বাড়ছে, রো ইন্ডেক্সের সংখ্যা বাড়ছে, কলাম কিন্তু ফিক্সড, তাই কি না? কলাম কিন্তু আমার ফিক্সড। সো এই ক্ষেত্রে আমাদের যখন অ্যারের ডিক্লারেশন হবে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে, আমি যদি বলি এম ডেটা, ঠিক আছে, এম ডেটা অ্যারে, এটা জাস্ট ডিক্লারেশন, কোনো ব্যতিক্রম আছে? শুধু নামটাই ডিফারেন্ট, রাইট? শুধু নামটাই ডিফারেন্ট। এখন ইন্ডেক্স কয়টা আছে? দুইটা। ইন্ডেক্স এখন দুইটা। ফার্স্টেরটা হচ্ছে আমার রো, পরেরটা আমার এম ডেটা। ফার্স্টেরটা হচ্ছে আমার রো, সেকেন্ডেরটা হচ্ছে আমার কলাম। সো স্পেসিফিক ভাবে আমাদের বুঝতে হবে, যদি আমরা বলি এটা রো আর এটা আমার কলাম, রো কোনটা কলাম কোনটা আমাকে সেটা ধরতে পারতে হবে। তো রো কলাম কনসেপ্ট যখন হলো, এখানে কিন্তু ভ্যালু একটাই থাকে আমি যখন রো এবং কলামকে মেনশন করি, রাইট? এখানেও একটু খেয়াল করেন, ইন্ডেক্স কিন্তু দুইটা, রো এবং কলাম, এ পয়েন্ট করবে একটা নির্দিষ্ট স্ট্রাকচারকে, নির্দিষ্ট একটা পয়েন্টকে, রাইট? যেখানে ভ্যালু আছে কত 10 ফর এক্সাম্পল। তো আমি যদি বলি রো 0 কলাম 0, রো 0 কলাম 0, এটা 0 0 পজিশন, আমি লাইক একটু এঁকে নেই, ছোট্ট করে করেছি 1 0 1 1। বেসিক্যালি আমার ইন্ডেক্স একটু খেয়াল করেন, এদিকে কিন্তু 0 1 0 1, রাইট? আমি যদি এটা বাড়তেও থাকে, এটা কি হবে 2 0, ব্যতিক্রম আছে 2 1। সো 0 1 0 1 অলওয়েজ, এটা কিন্তু ফিক্স, বাট রো এর সংখ্যা কিন্তু বাড়ছে, 0 1 2 করে করে কিন্তু বাড়ছে। সো এটা যদি আমরা প্লটিং করি, যদি আমি আমার টেবুলার কনসেপ্টে যাই, আবার এখানে কয়টা রো আছে? একটা রো। কলাম কয়টা আছে? একটা। এখন আমার ওখানে কলাম কয়টা ছিল? দুইটা, রাইট? রো কয়টা ছিল? তিনটা, 2 3। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এখন যদি আমরা এই টেবিলটা জেনারেট হয়, বেসিক্যালি এটা হচ্ছে 0 0 পজিশন, এটাকে আমরা কি বলবো? 0 1 পজিশন, মানে 0তম রো এর 0তম কলাম, 0তম রো এর 1তম কলাম, এটাকে আমরা বলবো কি 1 0, এটা হচ্ছে আমার 1 1। তারপরেরটা 2 0 2 1। একটা জিনিস খেয়াল করেন, এই যে কলাম সে কিন্তু ফিক্সড, এই যে কলাম সে কিন্তু ফিক্সড, বাট রোটা কিন্তু চলক, বাড়ছে। সো 2D অ্যারেতে ফার্স্টে থাকে কি রো, আর দ্বিতীয় থাকে কলাম। কলাম অলওয়েজ কি ফিক্সড, কলামের সংখ্যা আমরা নির্ধারণ করে দেই, রো চলক হিসেবে কাজ করে। এতটুকু যদি আমরা বুঝি, আর কোনো কিছু লাগবে না, যথেষ্ট 2D অ্যারের কনসেপ্টটা ডেভেলপ করার জন্য। 2D অ্যারেতে ডাইমেনশন দুইটা, ফার্স্টেরটা রো, দ্বিতীয়টা কলাম, রো চলক, কলাম ফিক্স। ওকে, টেবুলার প্লটিং এ আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা রো আছে আর প্রত্যেকটা রোতে দুইটা কলাম রয়েছে।
এখন ওই যে ভ্যালুগুলো আমরা যেটা অ্যাসাইন করছিলাম যে 10 20 30 40 সব তার ইনবক্সের ভ্যালু হিসেবে আসবে, ওই জায়গাকার ভ্যালু হিসেবে আসবে। বুঝতে পেরেছেন? এন্টায়ার জায়গাটাকে আমি যদি বলি এটাকে আমরা যদি বলি এম ডাটা, এম ডাটার এগেনস্টে 0 0 0 1 1 0 1 1 এভাবে কিন্তু আগাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যদি এই এই বিষয়গুলো নিয়ে আরেকটু সামনের দিকে যাই, যদি আমরা প্রোগ্রামিং এর কনসেপ্টে আসি, আমরা এখানে যদি রাখি 20 30 40 50 এবং 60, তো আমার যে ভ্যালু পজিশন হয়েছে সেটা বেসিক্যালি যদি আউটপুটে যায় এরকম হবে, তাই কিনা? আমি কি ভুল লিখছি? এরকম না? এরকমই তো, রাইট? প্রথম ভ্যালুটা কি, পজিশন কি 0 0, এখানে কয়টা কলাম আছে? দুইটা। রো আছে কয়টা? তিনটা। 0 0 0 1 1 0 1 1 2 0 2 1, তাই কিনা? ওকে, এইভাবে প্রিন্ট করতে গেলে আমার লুপের হেল্প লাগবে। সো আমার অ্যারে এভাবে 2D অ্যারে কখনো ডিক্লেয়ার করা হয় না, রেয়ার কেস যে 2D অ্যারেতে আমরা ভ্যালু রাখছি, 2D অ্যারেতে ভ্যালু আসে, সেটাকে আমাদের ম্যানেজ করতে হয়। 2D অ্যারেতে আমরা ভ্যালু রাখি না, 2D অ্যারেতে ভ্যালু তুলে নিয়ে এসে অ্যাসাইন করি, রাইট? ডেটাবেসের ডাটা 2D অ্যারেতে এসে অ্যাসাইন হয়, কারণ ডেটাবেস টেবিলে ডাটা থাকে, টেবিলে প্রচুর ডাটা থাকে, রাইট? সেই ডাটাগুলো যখন উঠে আসে অ্যারের ভেতরে সরাসরি অ্যাসাইন হয়, অ্যারে অটোমেটিক কি হয়ে যায়, 2D অ্যারেতে ডিক্লেয়ার হয়ে যায়। বুঝতে পেরেছি? সো একটা রো আসলে 1D আর একাধিক রো আসলে 2D। সো ডেটাবেসের কনসেপ্ট এখনো আমরা পাই নাই, বাট এই ভ্যালুগুলো যখন আমরা অ্যাসাইন করছি, এই অ্যাসাইন ভ্যালুগুলোকে একসাথে ডিসপ্লে করানোর উপায়ও রয়েছে। একসাথে ডিসপ্লে করানোর উপায় আছে। আমরা লাস্ট ডেতে একটা সিনট্যাক্স কিন্তু প্র্যাকটিস করি নাই, ফর ইচ আজকের জন্য আমরা রেখে দিয়েছিলাম যে আমরা অ্যারে শিখবো, দেন ফর ইচ দেখবো। আরমান হোসেনকে কেউ চিনেন? আরমান হোসেন কে? 17টা ক্লাসে একদিনও আসে নাই। আসে? প্রদীপ আসছে আজকে? আল মামুন সিগনেচার নেই আপনার, আগের দিনগুলোতে যে কয়েকদিন এসেছেন সিগনেচার দিয়ে দেবেন। রায়হান ভুইয়া, রায়হান ভুইয়া কে? রায়হান ভুইয়া, রায়হান ভুইয়া, রায়হান ভুইয়া আসছে না। অরুণ চন্দ্রপল, অরুণ চন্দ্রপল, আতিকুল ইসলাম, আচ্ছা পরীক্ষা হচ্ছে না। রাকিবুল, রাকিবুল কে? এমডি রাকিবুল। অমিত হাসান, কানন, আর মুশফিকুর রহমান।
আচ্ছা, আমরা for each array কনসেপ্টে যাই, for each লুপের কনসেপ্টে যাই। for each লুপটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে for each লুপের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম। ফার্স্টে হচ্ছে অ্যারে, for each লুপের এখানে থাকবে কি অ্যারে as dollar values, right? values যে কোনো নাম হতে পারে, অ্যারে যে কোনো কিছুই হতে পারে, রাইট? সো for each লুপের ফার্স্টে যেটা আসবে, ফার্স্ট যে ভেরিয়েবল সাইন দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি অ্যারে। এখানে একটা অ্যারে বসাতে হবে, অ্যারে ইনপুট নেবে, ভেরিয়েবল ইনপুট দিলে for each লুপ কাজ করবে না। লুপ না, আমি বলছি এটা একটা অ্যারে হতে হবে, এটা যে কোনো নামই হতে পারে। আমি ডলার অ্যারে লেখাতে ভুল হয় নাই, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি একটা অ্যারে নাম হতেই পারে। অন্যান্য লুপগুলোর রুল ছিল কি, কন্ডিশন ট্রু না হলে সে ভেতরে ঢুকবেই না, লুপ ঘোরাবেই না। ঠিক তেমন for each লুপের কন্ডিশন হচ্ছে ফার্স্ট ইনপুট হিসেবে কি আসতে হবে, অ্যারে আসতে হবে, ভেরিয়েবল হলে সে ভেতরেই ঢুকবে না। ওকে, অ্যারে অ্যাজ ভ্যালু বলা হচ্ছে, সে ইটারেট করবে ইচ্ছে মতো, কতবার, অ্যারেতে যতগুলো ইন্ডেক্স রয়েছে শুরু করবে কোথা থেকে, অ্যারের ইন্ডেক্স 0 থেকে, এবং শেষ করবে কোথায় গিয়ে, অ্যারের লাস্ট ইন্ডেক্সে গিয়ে। সেখানে আমাদের আলাদা করে বলে দেওয়ার কোনো দরকার নেই যে এখান থেকে শুরু করো ওখানে গিয়ে শেষ করো, এভাবে ইনক্রিমেন্ট করো, নো। শুধু আমাদের যেটা হ্যান্ডেল করতে হবে সেটা হচ্ছে যে আমি অ্যারে ঠিকঠাক মতো দিচ্ছি কিনা, অ্যারের ইন্ডেক্স গুলো ঠিকঠাক মতো আছে কিনা, রাইট? তো সেক্ষেত্রে for each কি করবে, প্রতিবারের ইটারেশনে একটা একটা করে কি ভ্যালু, ইন্ডেক্সের ভ্যালু, ইন্ডেক্সের এগেনস্টে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা পাঠিয়ে দেবে কার কাছে, এই ভেরিয়েবলের কাছে। এই জন্য একে আমরা ভ্যালুস বলছি। এটা জাস্ট মিনিংফুল একটা নেম, নাথিং এলস। এটাও যে কোনো নাম হতে পারে। তাহলে আমি যদি ওই ভ্যালুটাকে এখানে ইকো করি ডলার ভ্যালু, একটা করে ভ্যালু যেহেতু আসছে একটু খেয়াল করবেন, এরপরে আমি একটা বিআর প্লেস করছি, লাইন ব্রেক দিব যাতে নিচে নিচে আসে। ফার্স্ট ইটারেশনে কি হবে, নেম ইন্ডেক্সের ভ্যালু এমডি শাহির আলম তালহা বসে যাবে কার মধ্যে, ভ্যালুসে। তাহলে ভ্যালুটা যদি ইকো করা হয় তাহলে আউটপুট দেখাবে কি, এমডি শাহির আলম তালহা। পরের বারে এই একই ভেরিয়েবলের মধ্যে কি আসবে, 8। তার পরের বার একই ভেরিয়েবলের মধ্যে আসবে কি, বাংলাদেশ। বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যাঁ। সো প্রতিবারের ইটারেশনে সে কি করছে, একটা একটা করে ভ্যালু থ্রো করছে। আমি মানে আমি যদি চাই স্যার কোনো একটা স্পেসিফিক ভ্যালু আগে শো করা হবে, তখন কোনো কিছু করতে পারবো না, পরে আসবে, আমরা শিখছি সবকিছুই করা যাবে। সবকিছুই সম্ভব। আপনি কি শো করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন না সেটা টোটালি আপনার উপরেই থাকবে। আপনি সিনট্যাক্স শিখেন, আপনি সব পারবেন যা চিন্তা করছেন, যদি সেটা ফিজিবল হয়, রাইট? আমি যদি দাঁড়িয়ে থেকে বলি যে নারিকেল গাছে নারিকেলটা পারবো, তো সম্ভব না, গাছে উঠতে হবে, দেন পেড়ে আনতে হবে, রাইট? সো ফিজিবল থিঙ্কিং যা, সবকিছুই করা সম্ভব। ঠিক আছে, আপনি যা চিন্তা করবেন যদি সেটা হয় লজিক্যাল এবং সেটা যদি কোনো কন্ডিশনের মধ্যে ফেলা সম্ভব হয়, ডেফিনেটলি সে প্রবলেমের সলিউশনও আছে। বাট সেটাকে যদি কোনো কন্ডিশনে ফেলা সম্ভব না হয় তাহলে সেটা সলিউশনও সম্ভব না প্রোগ্রামিং দিয়ে। সো অ্যারে অ্যাজ ভ্যালুস আমরা চেক করি যে আমাদের ভ্যালু গুলো কিভাবে আসে। খেয়াল করেন, আনডিফাইন্ড ভেরিয়েবল অ্যারে,
আমাদের অ্যারে নামে কোনো অ্যারে আছে? ডলার অ্যারে নামে কি আছে? ডলার ডাটা নামে। সো ডাটা অ্যারের এগেইনস্টে একটা একটা করে ভ্যালু আসছে। তো লেটস চেক, এবার আসে ভ্যালু। এবার কিন্তু ভ্যালু গুলো এসেছে। সো আমার অ্যারেতে যদি 100 ভ্যালু থাকে আমার কোনো সমস্যা আছে? 500, 1000, 10,000, 20,000 একটাই তো আমার 3 লাইন কোডই লিখতে হবে, রাইট? আমার 3 লাইনের কোডই কিন্তু লিখতে হবে, সবই চলে আসবে। সো লুপ অটোমেটিক তাকে রান করে দেবে। ওকে, এইবার আসি আমরা শাহিল কোটেশন ছাড়া এটা লিনাক্সে কাজ করবে না। উইন্ডোজ তো এটাকে অটো স্ট্রিং ধরে নিয়েছে, বাট লিনাক্সে গেলে প্রবলেম হবে। উইন্ডোজ এইগুলোকে স্ট্রিং এ কনভার্ট করে নেয়, বাট লিনাক্স করে না। আচ্ছা, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? আমরা পরের ধাপে যাওয়ার চেষ্টা করি। এখানে কাজ করানোর পদ্ধতি ভিন্ন। এটা এখন দেখাবো। 2D অ্যারের ক্ষেত্রে সিনারিও একরকম, আর 1D অ্যারের ক্ষেত্রে সিনারিও টোটালি ভিন্ন। 1D অ্যারেতে যেটা হয়, একটা একটা করে ভ্যালু অ্যাসাইন হয় কার মধ্যে? ভ্যালুসে। আর 2D অ্যারেস এর ক্ষেত্রে একটা একটা করে রো অ্যাসাইন হয় ভ্যালুসে। সো আমি যদি এখানে ফরেস্ট লুপ দেই, $m data as values, right? আমি যদি বলি $m data as values, সেই ক্ষেত্রে m data যা করবে, একটা একটা করে রো কার কাছে পাস করে দেবে? বোঝেন অবস্থা, একটা করে কিন্তু রো। একটা রোতে কয়টা ভ্যালু আছে? এটা কি একটা রো না? এটা একটা রো, তাই কি না? এটা একটা রো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ হ্যাঁ না, শনিবারে নিয়ে যাচ্ছে না কেন, আমাদের পরবর্তী ক্লাসগুলো মানে ওদের ক্লাসগুলো আর কি বারবার আমি চেঞ্জ করে করে আপনাদের সাথে ম্যানেজ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, সো আমরা ওই ইয়েতে দিব আর কি, বৃহস্পতিবারই ক্লাসটা। হ্যালো, জি জি, গুড মর্নিং। জি আছে, জি হ্যাঁ, ড্রপ বক্সে আপডেট হয়েছে। কোন কোর্সটাতে একটু বলেন তো, মানে কোন কোন ব্যাচটা? হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 2। আমি একটু খোঁজ নিয়ে দিচ্ছি ওটা আপডেট হয়েছে কিনা, আমি একটু আপডেট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর ব্যাচ তো চলছে। 3 নম্বর ব্যাচ তো আমাদের 2 উইকস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পারাম ভাইকে বলেছি, এবং উনি তো বেসিক্যালি আরেকটা ইমেলও দিয়েছেন, আপনি সম্ভবত সিসিতে ছিলেন। ওই ফোল্ডার ক্রিয়েট করার কথা বলা হয়েছে, মানে ইয়ে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি বেসিক্যালি আমার আন্ডারে যে আছে আমি ওকে ইয়ে করে দিচ্ছি, ইনফরমেশনটা পাস করে দিচ্ছি, আপডেট করে দেবো। ওকে, আল্লাহ। আচ্ছা, একটু খেয়াল করি আমরা 2D অ্যারেটা। 2D অ্যারেতে যেটা বেসিক্যালি হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রতিবারের ইটারেশনে একটা একটা করে রো চলে আসে ভ্যালুসে। একটা করে রো। আমি যদি বলি ভ্যালুস একটা রো, তাহলে ভ্যালুস একটা যদি রো হয় তাহলে ডেফিনেটলি তার ভেতরে একাধিক ইন্ডেক্স রয়েছে এবং সেও একটা অ্যারে, এবং সে কিন্তু একটা কি অ্যারে, কি ধরনের অ্যারে? ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এম ডাটা এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, যেখান থেকে একাধিক রো রয়েছে, একটা করে রো চলে আসবে কার মধ্যে? ভ্যালুস। আমি এখানে যাই দেই না কেন, যে নামই দেই না কেন, একটা একটা করে রো চলে আসবে। সো ভ্যালুস এর মধ্যে আমার ভ্যালু আছে কয়টা এখন? 2টা। আমরা জানি ইন্ডেক্সের নাম নির্দিষ্ট 0 আর 1, সেক্ষেত্রে আমার সমস্যা নেই। আমি যদি এখানে বসিয়ে দেই ফিক্সড, আমার ইন্ডেক্সটা ফিক্সড, রাইট? আমি জানি যে আমার ইন্ডেক্স কি আছে, 0 আর 1। আমি যদি জানি আমার ইন্ডেক্স কি আছে ডেটাবেসে, যখন আমি ডেটাবেস টেবিল করব আমি কি জানবো না আমার টেবিলের কলামগুলো কি আছে? ডেফিনেটলি আমি জানবো। সো সেই নামগুলোই এখানে আমাকে বসিয়ে দিতে হবে। সো এটা কি করবে? ভ্যালুস 0 এবং 1 থেকে একটা করে ভ্যালু যখন বের হবে প্রিন্ট করে দেবে। সো এটা ইটারেট হতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতগুলো রো রয়েছে। সো প্রতিবারে লুপের পর আমি যেটা করব সেটা হচ্ছে একটা লাইন ব্রেক দিয়ে দিতে চাচ্ছি।
আমি একটা লাইন ব্রেক দিয়ে দিতে যাচ্ছি এখানে ভ্যালুস 0 ভ্যালুস 1 এখানে বিআর প্লেস করা হয়েছে লেটস চেক আসে 10 20 30 40 50 60 বোঝা যাচ্ছে সো ভ্যালু গুলো আমরা কিন্তু ঠিক ধরতে পারছি কোনটা হ্যাঁ এক লাইনেও আপনি লিখতে পারেন ওই যে ইন্ডেক্সের নাম 01 স্টার্টিং পয়েন্টটা বিষয়টা বোঝেন আমি রিপিট করছি অনেকেই বুঝতে পারে নাই সবাই একটু খেয়াল করেন আমি রিপিট করছি পজিশন এটা 00 ঠিক আছে এটা 01 ঠিক আছে যখন এটা লুপিং হবে কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট আমি এটাকে যদি কাট করে নেই রাইট এটা কি একটা রো এবং একটা রো যখন আমার যদি একটা রো হয় একটা রো কয়টা ইন্ডেক্স দুইটা ইন্ডেক্স একটা রো এর দুইটা ইন্ডেক্স এখানে আলাদা করে কি মেনশন করার দরকার আছে আমার রো নাম্বার 0 এই তো বেসিক্যালি রো নাম্বার 0ই রাইট বা রো নাম্বার আমার জানারও দরকার নেই কারণ আমার হাতে আছে কি শুধু দুইটা কলাম সো আমার 00 মেনশন করার দরকার আছে 0 কে 1 কে 2 কে কারণ 0 1 2 মেনশন হচ্ছে কোথা থেকে সে শুরুতেই যখন লুপিং করছে যেখানে ফার্স্ট দুইটাকে 0 দেখছে তার মানে কি এই দুইটা ভ্যালু একই রো এর আন্ডারে 1 দেখছে যেগুলোকে সেটাকে মনে ধরে নিচ্ছে সে এই দুইটা ভ্যালু 1 রো এর আন্ডারে 2 এটা 2 রো এর আন্ডারে বুঝতে পেরেছেন সো বেসিক্যালি কি হচ্ছে প্রথমবারের ইটারেশনে ফার্স্ট রো আবারও বলছি ফার্স্ট রো চলে আসে কার মধ্যে ভ্যালুসে ফার্স্ট রো এর মধ্যে কয়টা ভ্যালু আছে 0 আর 1 রাইট সো আমি এই কারণেই বলছি ভ্যালুস 0 ভ্যালুস 1 তার পরের ইটারেট যখন হবে পরের বারে লুপ যখন ঘুরবে তখন এই 0 1 এ কি আছে আমি তো নিয়ে গেছি কোনটা এইটা বুঝতে পেরেছেন সো এম ডাটা পুরোটাই শিফট হচ্ছে কার ভেতরে ভ্যালুসে সো আমাকে রো মেনশন করার দরকার নেই রো তো বাড়িয়ে দিচ্ছে কে লুপ রো কাউন্ট করছে এবং স্লাইস করছে কার কাছে দিচ্ছে ভ্যালুর কাছে সেটা বুঝতে পেরেছেন সো ফার্স্ট ইটারেশনে ফার্স্ট রো সেকেন্ড ইটারেশনে সেকেন্ড রো থার্ড ইটারেশনে থার্ড রো ক্লিয়ার আচ্ছা সো 2D অ্যারের কনসেপ্ট এটা বাট অনেক সময় আমাদের জানা থাকে না কলামগুলো কি বেসিক্যালি এই কাজগুলো করা হয়ে থাকে অ্যাডভান্স লেভেলে যখন আমরা এপিআই ইউজ করে থাকি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস রাইট সো এই নামগুলো আপনারা শুনবেন শেষের দিকের ক্লাসগুলোতে বাট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা যখন ইন্ডেক্সের সংখ্যাই জানি না বা ইন্ডেক্সের নামই জানি না যে কতগুলো ইন্ডেক্স আছে এবং ইন্ডেক্সের নাম আছে তখন আমি কিভাবে ভ্যালু এক্সিকিউট করব সেখানেও পদ্ধতি আছে রাইট সেই পদ্ধতিটা হচ্ছে যে আমি যখনই এম ডাটা থেকে একটা করে রো পাবো এই রো কে আবার ইটারেট করে দিব ঠিক আছে রো কে আবার ইটারেট করে দিব ভ্যালুজ অ্যাজ $a ভ্যালু এটা যদি 2D হয় এখানে আছে একটা রো আর একটা রো থেকে ভ্যালু আসছে কি একটা করে ভ্যালু আমার জানার দরকার নেই কততম ইন্ডেক্স আছে কিভাবে এটা লুপ ঘুরবে সো আমি ভ্যালুগুলোকে আবার যেভাবে ইটারেট করব ভ্যালু এটা কি হবে ইকো হবে ভ্যালুটা দেন স্পেসিং হবে একটা দেন লুপের শেষে করে বসবে কি একটা করে ব্রেক একই কাজ করবে আগের বারও যা করেছে এবারও তাই করছে বাট
এটা এখন ডাইনামিক হয়ে গেছে যে আমার অ্যারেতে কতগুলো রো থাকবে আর আমার অ্যারেতে কতগুলো কলাম থাকবে সেটা আমার জানার দরকার নেই, যত রোই থাকুক যত কলামই থাকুক সে প্রিন্ট করে দেবে। প্রথমটা দিয়ে রো আসে, একটা করে রো এর ভেতরে যতগুলো কলাম আছে সব ধরে সে একটা অ্যারে হচ্ছে এবং সেখান থেকে একটা একটা করে ভ্যালু বের হচ্ছে এবং ওই ভ্যালুগুলো পাশাপাশি বসছে। যখন একটা রো বসানো শেষ, লাইন ব্রেক হয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে শুরুতে, আবার একটা করে রো টান দিচ্ছে, রাইট? সো স্মুথ প্রসেস, একটু খেয়াল করেন, একই কাজ। আরেকবার বলছি, 2D অ্যারে কনসেপ্টে ফার্স্ট ইটারেশনে বা প্রতিবারের ইটারেশনে অ্যারে কি করে, একটা করে রো পাস করে তার অ্যাসাইন ভ্যালু বা ভ্যালুসে, রাইট? সো এম ডাটা প্রথমবার যখন ইটারেট হবে, প্রথম যে রোটা, ফার্স্ট যে রোটা পাবে সেটা দিয়ে দেবে কাকে, ভ্যালুসে। ফার্স্ট রো বলতে আমি বোঝাচ্ছি, মনে করেন আমার একটা অ্যারে আছে, আমার ভ্যালু আছে ওখানে, একটু বলি আমরা, ভ্যালু আছে 10, ভ্যালু আছে 10, 20, 30, 40, 50, 60, রাইট? একটু খেয়াল করি, এটা বেসিক্যালি এম ডাটা। প্রথমবারের ইটারেশনে কি হচ্ছে, এই ফার্স্ট রোটা, শুধুমাত্র এই ফার্স্ট রোটা চলে যাচ্ছে কার কাছে, এই ভ্যালুস এর কাছে। সো ভ্যালুর মধ্যে কয়টা ভ্যালু আছে, দুইটা, 0 আর 1। তো এই ভ্যালু কি অ্যারে, যেহেতু একের অধিক ভ্যালু ডেফিনেটলি সে অ্যারে। সো এ যখন ঘুরবে, কয়বার ঘুরবে, দুইবার, কারণ এর ভেতরে কয়টা ভ্যালু আছে, দুইটা। সো প্রথম ইন্ডেক্সের ভ্যালু 0 ইন্ডেক্সের ভ্যালু এ ভ্যালুতে দিলে 0 তে কি আছে 10, পরের বারে ঘুরে এসে এখানে পাবে কি 20, রাইট? তারপরে কি লাইন ব্রেক হলো, আবার ইটারেট করে চলে গেল কোথায়, এম ডাটাতে, এবং এম ডাটা এর পরের বার কোথায় যাবে, পরের রোতে। পরের রোতে যখন আসে, পরের রোর ভ্যালু গুলো অ্যাসাইন হয়ে যাবে কোথায়, ভ্যালুসে। সো এখন এর ভেতরে কি আছে, দুইটা ভ্যালু, ইন্ডেক্স কি 0 আর 1, রাইট? সো ভ্যালুসের ফার্স্ট ভ্যালুটা চলে যাবে কোথায়, এ ভ্যালুতে, তার পরের বার সেকেন্ড ভ্যালুটা, ঠিক এভাবে ঘুরতে থাকবে। এটাকে নেস্টেড লুপ বলা হয়ে থাকে। ওকে, নেস্টেড লুপ বলা হয়ে থাকে। সো ফর ইচ লুপের বিশেষত্ব যেটা, যে কোনো সাইজের যে কোনো ভ্যালু সে কি করতে পারে, বলেন। অ্যান্সার কিছুক্ষণ আগে দিয়েছি, যদি আমার ইন্ডেক্সের নাম না জানা থাকে, ইন্ডেক্সের সংখ্যা আমার না বলা জানা থাকে, আমি তো এখানে জানি আমার ইন্ডেক্সের সংখ্যা দুইটা, ইন্ডেক্সের নাম 0, 1, আমি করতে পারছি, গুড। বাট যদি আমার না জানা থাকে তখন কি করব, তখন এটার প্রয়োজন পড়বে। আমরা কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। অনেকে ঘুমাচ্ছে বা ঘুম পাচ্ছে, তাই না? করে ফেলেন, টাইপ করে ফেলেন, কনফিউশন দূর হয়ে যাবে। ব্রেক একটু পরে নেবেন।
11:15 থেকে ব্রেক। ছবিগুলো কালেক্ট করতে হবে, দেন দেখানো সম্ভব হবে। ইউটিউবে আছে, সব পাবেন। হ্যাঁ, ইউটিউব বেসিক্যালি গুগলের প্রোডাক্ট। গুগলে এরকম 8-10টা প্রোডাক্ট রয়েছে গুগল সহ। হ্যাঁ, ইউটিউব গুগলেরই প্রোডাক্ট। এছাড়া গুগলের অ্যানালিটিক্স আছে, গুগলের ওয়েবমাস্টার টুল আছে, গুগল কিওয়ার্ড রিসার্চার আছে, গুগল অ্যাডওয়ার্ডস আছে, নাম্বার অফ প্রোডাক্ট রয়েছে যেখানে হিউজ ডেটা। সো গুগলের ডেটা সাইজ সবচেয়ে বড়। এ যাবৎকালে যত ডাটা কালেক্ট করেছে তার চেয়ে বেশি, সবচেয়ে বেশি ডেটা আছে কার কাছে? গুগলের কাছে। গুগল এক জায়গায় ডাটা রাখে না, তারা আলাদা আলাদা সার্ভারে ডাটা রাখে, মহাদেশীয় সার্ভার বলা হয়। তারা আলাদা আলাদা মহাদেশের জন্য আলাদা আলাদা ডাটা সেন্টার তৈরি করে রেখেছে। আমাদের এশিয়ার জন্য ডাটা সেন্টারটা আছে সিঙ্গাপুরে। ওকে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গুগলের সকল ডেটা সেন্টার গুলো আছে সমুদ্র তলদেশে। ওই জায়গাগুলো তারা লিজ নিয়ে রেখেছে, ওই দিক দিয়ে কোনো যানবাহনও চলাচল করতে পারে না। ওকে, সমুদ্রের তলদেশে ডেটা সেন্টার সুরক্ষিত আছে। ঠান্ডার সাথে সাথে চুরি বা আদার্স কোনো ড্যামেজ যেন না হয়, সব সিকিউরিটির কথা চিন্তা করে তারা ওইটা করা আছে। এটা সব জায়গায় আছে, সাতটা মহাদেশেই আছে তাদের। 2 হচ্ছে সবচেয়ে বড় সাইজের যে ডেটা সেন্টার, এটা বেসিক্যালি আজুর নামে একটা ডেটা সার্ভার আছে যেটা উইন্ডোজের। মানে এক জায়গায় রাখা সবচেয়ে বড় ডেটা সেন্টার। যদি এক জায়গায় করতো গুগল তাহলে সে হতো সবচেয়ে বড়, রাইট? বাট এক জায়গায় আছে সবচেয়ে বড় ডেটা সেন্টার, এটা আজুর, এটা উইন্ডোজের, এবং এটা আছে ইউএসএ তেই। এবং ইউএসএ সবচেয়ে বড় যে স্টেডিয়াম তার চেয়ে বড়, যে সকার স্টেডিয়াম বলে তারা, দর্শকের ধারণ ক্ষমতা 2 লাখ, এবং সেখানকার স্টেডিয়ামের চাইতেও বড় সাইজ। ওকে, এবং ছবি হয়তো পেলেও পেতে পারেন অল্প বিস্তর, বাট এগুলো তারা প্রকাশ করে না। দ্বিতীয় হাইস্ট মানে সেকেন্ড বিগেস্ট যে ডেটা সার্ভার আছে এটা আছে বেসিক্যালি অ্যামাজনের। অ্যামাজনের ডেটা সেন্টার এতটাই বড় যে তারা যে সাইজের সাইট ইউজ করে এবং যে সাইজ তাদের ভলিউম বলা হয় ওয়ার্ল্ড লার্জেস্ট শপিং মল। ওকে, দোকান না কিন্তু, শপিং মল। এখানে 5 crore-এর ওপরে প্রোডাক্ট রয়েছে, এবং ওই প্রোডাক্ট গুলো তোলা, কাস্টমার ম্যানেজ করা, প্রতিদিন লাখ লাখ অর্ডার হ্যান্ডেল করা, সবকিছু হ্যান্ডেল হচ্ছে যে ডেটাবেস দিয়ে। তারা যে সাইজ তৈরি করেছে ডেটাবেসের, ওই সাইজ অনুযায়ী তারা ইউজ করেছে, থ্যাংক ইউ, ওই সাইজ অনুযায়ী তারা ইউজ করেছে 0.3% অনলি তাদের ডেটাবেসের। ঠিক আছে, তারা যে ডেটাবেসের সাইজ, একটু চিন্তা করবেন যে কত বড় ডেটাবেস তাদের, যে ওই অত বড় সাইট রাখার পরও খরচ হয়েছে কত? 0.3%। ওকে, বাকিগুলো তারা সেল করবে, রাইট? ক্লাউড করেছে এবং তারা এখন সেল করছে তাদের ডেটাবেস বা ডেটা সেন্টার। দেন আছে ফেসবুকের ডেটা সেন্টার। ফেসবুক এখন পর্যন্ত 4 নাম্বার, মোস্ট প্রবাবলি 4 নাম্বার ডেটা সেন্টার সেট আপ দিয়েছে, বাট একটা আছে সবচেয়ে বড়, এবং এটা কোথায় আছে তারাই ভালো জানেন। এরপরে অনেক সার্ভার আছে, বড় বড় ডেটাবেস ডেটা সার্ভার রয়েছে। ইন্টারেস্টিং এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পঞ্চম মানে 5th বিগেস্ট ডেটা সেন্টার আমাদের দেশে বসতে যাচ্ছে, এবং এটা কালিয়াকৈরের হাইটেক পার্কে। ওখানে 5th লার্জেস্ট বা 5th বিগেস্ট ডেটা সেন্টার বসবে, যেটা করবে রাশিয়া। কাজটা করবে রাশিয়া। কাজ শুরু হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল কাজ ডেভেলপ হচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়তো ডেটা সেন্টারের কাজও শুরু হবে। না, বেসিক্যালি ওই ডেটা সেন্টারটা আমাদের দেশীয় ডাটার জন্য ইউজ করা হবে, পরবর্তীতে এটা সেলও করা হবে। সো ডিটেল জানতে চাইলে, আপডেট ইনফরমেশন জানতে চাইলে, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়। ওকে, ইনফরমেশন গুলো, এবং ইনফরমেশন গুলো যে একেবারে ভ্যালিড
সেটাও কিন্তু ধরে নেওয়া যাবে না, কারণ সবকিছু হয় অ্যাজাম্পশনের উপরে, রাইট? এখন কার কি সামরিক শক্তি কেউ কি জাহির করবে? পুরোটা বলবে? বলবে না। কার কি সিস্টেম কোথায় আছে, সিকিউরিটি রিজনে তারা সেগুলোকে হাইড করার চেষ্টা করবে। কিছু কিছু জিনিস লিক হয়, ওই লিক বিষয়গুলোর উপর বেস করে ধারণা করে একটা অ্যাজাম্পশন করা হয়, নাথিং এলস, রাইট? সো অনেক জায়গায় অনেক ভাবেই আপনার ইনফরমেশন গুলো পাবেন, বাট যদি ইনফরমেশন পাওয়ার ইচ্ছা থাকে তাহলে একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু জানতে পারবেন, অ্যাটলিস্ট ধারণাটা জন্মাবে। আমি কি বোঝাতে পেরেছি? কারেক্ট ইনফরমেশন না পেলেও আমরা ধারণাটা অ্যাটলিস্ট পাবো। ওকে, আমরা যেটা দেখার চেষ্টা করব বা যে বিষয়টা একটু আলোচনা করব সেটা হচ্ছে দিস এবং আগামী বুধবারের অ্যাসাইনমেন্ট। আপনাদের জন্য অ্যাসাইন হচ্ছে আগামী বুধবারের অ্যাসাইনমেন্ট। বুধবারটার অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে 8টা সিনট্যাক্স দেখতে পাচ্ছেন, ডলার আন্ডারস্কোর দিয়ে শুরু হওয়া, এদেরকে বলা হয় পিএসপি গ্লোবাল অ্যারেস। আমরা যে অ্যারেগুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা আমাদের ডিফাইন। পিএসপির নিজস্ব 8টা গ্লোবাল অ্যারে আছে, যা বেসিক্যালি অত্যন্ত পাওয়ারফুল এবং প্রোগ্রামিং এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আস্তে আস্তে করে আমরা প্ল্যাটফর্মের দিকেও ঢোকার চেষ্টা করছি কিছুটা। আজকে থেকে আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি। পিএসপি প্ল্যাটফর্ম থেকে আমি 8টা গ্লোবাল অ্যারের নাম অ্যাটলিস্ট উল্লেখ করছি। গ্লোবাল অ্যারের নামগুলো হচ্ছে কুকি, ইএনভি, ফাইল, গেট, পোস্ট, রিকোয়েস্ট, সার্ভার আর সেশন। এই 8টা হচ্ছে গ্লোবাল অ্যারেস। এই সম্পর্কে যদি আপনারা জানতে চান, সুন্দর করে বলা আছে পিএসপি ম্যানুয়ালে। খেয়াল করেছেন যে আমি যদি ধরি, কুকিতে ধরি, ইএনভিতে ধরি, ফাইলস, প্রত্যেকের জন্যই কিন্তু আমাকে বলছে যে কার কি কাজ, রাইট? এবং পিএসপি ম্যানুয়াল থেকে আমরা সুন্দর করে তার ডেসক্রিপশন পড়ে আসতে পারবো। আমি যে টাস্কটা দিচ্ছি সেই টাস্কটা হচ্ছে এর সম্পর্কে 2-4 লাইন লেখা, এবং সেটা বাংলাতে খুঁজে পাওয়া কঠিন হবে, হ্যাঁ, যাতে আপনি ট্রান্সলেট করেন এবং 2-4 বার পড়েন এবং পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। অব্র ইউজ করবেন, আমিও লিখতে পারি না, অব্র দিয়ে 2-4 লাইন লিখতে পারি। ঠিক আছে, না হলে একজন হ্যান্ডেল রেডি করে নেন বাংলা লেখার, আউটসোর্স করেন। ঠিক আছে, আউটসোর্স করেন, আমার জন্য কেউ বাংলা লিখে দেবেন। আচ্ছা, এখন এই অ্যারেগুলো কি, কার কি কাজ, রাইট, এই সম্পর্কে আমরা লিখবো। হ্যাঁ, 2-4-5 লাইন করে 8টা গ্লোবাল অ্যারে সম্পর্কে মিনিমাম 30-35 লাইন লিখবো আলাদা আলাদা সেগমেন্টে। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। বাট আমি একটু বলে নিচ্ছি যে রাফলি আমাদের 8টা গ্লোবাল অ্যারের কাজ কার কি সেটা সম্পর্কে। একদম ফার্স্টে আছে কুকি আর নিচে আছে সেশন। এই দুইটা ব্রাউজারের মেমোরি নিয়ে কাজ করে। কুকি সেকেন্ডারি মেমোরি, দ্যাট মিনস ক্যাশ মেমোরি, আর সেশন টেম্পোরারি মেমোরি নিয়ে কাজ করে থাকে। কুকির ডাটা রয়ে যায়, সেশনের ডাটা ক্র্যাশ করে, ডিস্ট্রয় হয়। ওকে, ফাইল ইএনভি, এটা ফাইল ট্রান্সফারের জন্য কাজ করে থাকে। ডেটা ফাইল, ফর্ম থেকে যদি কোনো ফাইল আমি সার্ভারের দিকে নিতে চাই, তখন ফাইল ইএনভি, এই দুইটা গ্লোবাল অ্যারে আমরা ইউজ করে থাকি। রিকোয়েস্ট, সার্ভার, এই দুইটা সার্ভার গ্লোবাল অ্যারের মাধ্যমে রিকোয়েস্ট কোথা থেকে হচ্ছে, আমার প্রজেক্টটা বা আমার কোডটা কোথায় রান করছে, সার্ভার অ্যারের মাধ্যমে সেটা আমরা খুব সহজে জানতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট, গেট আর পোস্ট, যার মাধ্যমে বা যে অ্যারেগুলো ফর্মের ডাটা রিসিভ করতে পারে। আমরা বলেছিলাম না যে ফর্ম বানানোর সময়
ফর্মের ডাটা কেউ একজন রিসিভ করবে, এই জন্য ফর্মের মেথড থাকবে কি পোস্ট আর গেট। আমি যখন ফর্মের মেথড ইউজ করব পোস্ট, রাইট, আমি যখন মেথড ইউজ করব পোস্ট তখন ডাটাটা পোস্ট অ্যারেতে চলে আসবে, আর যখন আমি মেথড ইউজ করব গেট তখন ডাটাটা গেট অ্যারেতে চলে আসবে, এবং অল অ্যারেস আর অ্যাসোসিয়েটিভ। ওকে, সকল অ্যারে কি অ্যাসোসিয়েটিভ। ইন্ডেক্স গুলো সুন্দর করে ডিফাইন করা। গেট পোস্ট বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক থাকে, গেট পোস্ট ফাইলস এর কি থাকে ব্ল্যাঙ্ক থাকে। যখন ফর্ম থেকে হিট করা হয় তখন ফর্মের ডাটাটা গিয়ে ওই অ্যারেতে বসে যায়। ওকে, কিভাবে যায়? আমরা যখন ফর্ম বানাই, ফর্ম তৈরি করার সময় যদি দুটা ইনপুট বক্স দেই, ইনপুট বক্সের নাম অ্যাসাইন করা হয় না, যে লাইক ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলোই হয়ে যায় কি ওই অ্যারের ইন্ডেক্স, আর ইনপুট বক্সের মধ্যে যা লেখা হয় সেটা হয় কি তার ভ্যালু। ওকে, সো আমরা গেট আর পোস্ট, দ্যাট মিন্স আমরা আজকে ফর্ম নিয়ে এখন আমরা ফর্ম নিয়ে আলোচনা শুরু করব। ফর্মের ডাটা কিভাবে সার্ভারে পৌঁছানো যায়, সার্ভারের ডাটাগুলোকে নিয়ে কিভাবে কাজ করা যায়, তার উপরে কিছু কিছু প্র্যাকটিস আগাবে এখন থেকে, রাইট, যাতে আমরা একটু একটু করে প্রোগ্রামিং শুরু করতে পারি। এখন পর্যন্ত যা হচ্ছিল সিনট্যাক্স ওভাররাইডিং, আর আজকে থেকে আমরা ছোট ছোট প্রোটোটাইপের দিকে যাওয়ার চেষ্টা করব। তো আমরা আগামীতে ক্লাস মিস করব না, বিপদে পড়ে যাব ক্লাস মিস করলে। আমি কি বোঝাতে পেরেছি? কার কার মিস করার সম্ভাবনা আছে? 8 থেকে কয় কত? এটা আমাকে আগেই জানাতে হবে। আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। সো আমরা রেগুলার থাকবো। ওকে, সো অ্যাসাইনমেন্ট ফিক্সড হয়ে গেছে আপনাদের জন্য। ডে 17 ফাইল থেকে আমি আসি, একটা ফাইল নিব মেথড নামে। দেখেন ফাইল পিএসপি, হ্যাঁ আমি HTML লেখা শুরু করেছি মাত্র। পিএসপি ফাইল নেবেন, ফাইল ডেফিনেটলি পিএসপি হবে। নেমটা কি? ফার্স্ট নেম, ঠিক আছে। ইনপুট বক্স বানিয়েছি, ফার্স্ট নেম দিয়েছি। সেকেন্ড নেম, লাস্ট নেম বলি। ফার্স্ট নেম, সরি টাইপটা তো আর লাস্ট নেম হবে না, এটা কি হবে? টেক্সট হবে। লাস্ট নেম,
input type, submit, name, button, value, click, right? আমরা একটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছি HTML এর ফর্ম সহ। আমি একটু ব্রাউজারে গিয়ে দেখি। এর করতে পারেন নাই? কেন পারেন নাই? এখন পর্যন্ত ফাইলই বানাচ্ছে, খেয়াল করেছেন? প্রসেসর স্পিড বাড়াতে হবে, ঠিক আছে? কোড আমি দিয়েই দিব, নো ইস্যুস। হ্যাঁ, আমি কোড দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যে এই ফাইলটা আপলোড দিব এবং আপনাদের একটা টাস্ক অ্যাসাইন করব। শুধু বোঝেন, এটা আপনারা করতে পারেন, আমি জানি, রাইট? এটা আপনারা করতে পারেন। এটা যখন করাচ্ছিলাম তখন ধীরে ধীরে শিখিয়েছি, এখন আমরা করতে পারি। সো যত কম সময়ের মধ্যে পারা যায় সেটা করার চেষ্টা করছি। তো বেসিক্যালি এটা একটা HTML টেবিল বলা হয়েছে, তার ভেতরে মানে তার উপরে একটা ফর্ম রয়েছে, ফর্মের ভেতরে দুইটা ফিল্ড রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর একটা বাটন রয়েছে যেটা ক্লিক। তো খেয়াল করেন, ক্লিক বাটন, রাইট? ক্লিক করার সাথে সাথে ইউআরএল দিয়ে কিছু একটা চলে গেছে, খেয়াল করেছেন? যে ফার্স্ট নেম ইকুয়াল, আমি যদি এখানে ভ্যালু দেই, খেয়াল করেন, ক্লিক দিয়েছি, ফার্স্ট নেম ইকুয়াল কি গেছে? শাহিল, লাস্ট নেম ইকুয়াল আলম, এন্ড পারসন, দ্যাট মিন্স এটা সেপারেটর, বাটন ইকুয়াল ক্লিক। এগুলো বেসিক্যালি এই প্রথম ইনপুট বক্সের নাম কি ছিল? ফার্স্ট নেম, তার ভেতরের ভ্যালু ছিল কি? শাহিল। এন্ড পারসনের পর সেকেন্ড ইনপুট বক্সের নাম কি? লাস্ট নেম, তার ভেতরের ভ্যালু ছিল কি? আলম। আর এই বাটনটার নেম হচ্ছে কি? বিডিএন, তার ভ্যালু কি? ক্লিক। বুঝতেছো না? কোথায় যাচ্ছ তুমি? কি করবা পেছনে গিয়ে? সাহিল, সাহিল এদিকে আসো বাবা, এদিকে আসো। আচ্ছা, এখন যে বাটন গুলো আছে, বাটনটা ক্লিক, প্রত্যেকের নাম দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ফর্মে কিছু নেই, রাইট? ফর্মে কোনো কিছু না থাকলে যখন বাটন সাবমিট করা হয় তখন সে মেথড হিসেবে গেট কে পায়। রিপিট করছি, মেথড হিসেবে কাকে পায়? গেট। আর গেট অলওয়েজ ডাটা পাস করে থ্রু ইউআরএল, HTTP। দুইটাই HTTP প্রোটোকল দিয়ে যায়, একটা হিডেনে যায়, একটা ভিজিবল যায়। গেট দিয়ে যখন হিট করা হয় তখন ইউআরএল দিয়ে ভিজিবল ওয়েতে ডাটাগুলো সার্ভারের কাছে চলে যায়, যেটা দেখা যায়, রাইট? আমি যদি মেথড বলে দেই পোস্ট, তাহলে এখন কিন্তু ডাটাগুলো আর দেখা যাবে না। যদি মেথড বলে দেই গেট, তখন ইউআরএল দিয়ে ডাটা যাবে। আর যদি কোনো কিছু না বলি একই কথা, বাই ডিফল্ট কি? গেট। আচ্ছা, কোথায় যাবে অ্যাকশনটা আমাকে বলে দিতে হবে। অ্যাকশন যদি ব্ল্যাঙ্ক রাখি, এই পেজ, সেম পেজ। আর যদি কোনো পেজের কাছে ভ্যালু পাস করতে চাই, সেই পেজের নাম আমাকে এখানে দিয়ে দিতে হবে। আমরা যে হাইপারলিংক করতাম না, মনে আছে? হাইপারলিংক রেফারেন্সে বলে দিতে হতো, সেখানে ক্লিক করলে চলে যায়। আর এখানে ফর্ম সাবমিট করলে এই ডাটাগুলো চলে যাবে কার কাছে? যে পেজের নামটা আমি এখানে দিব। বোঝা যাচ্ছে? আমি যে পেজের নামটা এখানে দিতে চাচ্ছি। তো বেসিক্যালি আমি যেহেতু ট্রাই করব যে এখানেই ফুল নেমটা দেখাক, সো আমি আমার টেবিলের মধ্যে আরেকটা রো ক্রিয়েট করে নিচ্ছি। ফুল নেম, এই পার্টিকুলার লোকেশনে নামটা দেখাবে, ঠিক আছে? কোথায় নামটা দেখাবে? আমি যখনই উপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে হিট করব, ক্লিক করার পর এখানে ফুল নেমটা চলে আসবে। তো আমি হিট করছি, একটু খেয়াল করেন, স্টিল ইউআরএল দিয়েই যাচ্ছে, কারণ আমরা মেথডে কোনো কিছু দেই নাই। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী ফর্মে ফার্স্টে অ্যাকশন থাকে, শেষে মেথড থাকে। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, ম্যান্ডেটরি না, এলোমেলো হলেও কাজ করবে। সো আমি মেথড এখন মেনশন করে দিচ্ছি পোস্ট। এটা সিকিউর এবং হিউজ ডাটা ট্রান্সফারের জন্য ইউজ করা হয়ে থাকে। আমার ফর্মটা যত লম্বাই হোক, ফর্মে যত ডাটাই আসুক, পোস্ট নিয়ে যেতে পারবে কার কাছে? সার্ভারের কাছে। বাট যদি
ফর্মের ডাটা 1024 ক্যারেক্টারের চাইতে বেশি হয় তাহলে গেট এই ডাটাকে পাস করতে পারবে না। সে 1024 পর্যন্ত পাস করবে, বাকিগুলো আর পাস হবে না, কারণ ইউআরএল এ ম্যাক্সিমাম 1024 ক্যারেক্টার লেখা যায়। ইউআরএল দিয়ে ম্যাক্সিমাম সেই পরিমাণ ডাটাই যেতে পারে। বোঝা যাচ্ছে? বাট যখন আমি একটা নিউজ পোস্ট করতে যাচ্ছি, নিউজই তো 500 ওয়ার্ডের হয়ে থাকে, 1000 ওয়ার্ডের কোনো কোনো নিউজ দেখা যায়, বা বড় বড় ফর্ম যখন ফিল আপ করি অনেক ইনফরমেশন সেখানে দিতে হয়, তাই না? ক্যারেক্টারের কথা বলা হচ্ছে অনলি 1024 ক্যারেক্টার, যেটা দিয়ে ম্যাক্সিমাম কথা হতে পারে 300-400 ওয়ার্ড। বুঝতে পেরেছেন? সো বেশি ডাটা পাস করার জন্য, সিকিউর করার জন্য আমরা নরমালি ইউজ করে থাকি কি? পোস্ট। ওকে, ফ্রেমওয়ার্কে গেলে পোস্ট ছাড়া গেটকে খুঁজে পাওয়া যাবে না। আবার আমি যখন অ্যাজাক্স করব তখন আবার গেটের ইউজ আছে, কারণ গেট ফাস্টার দেন আদার্স, রাইট? গেট কি ফাস্টার যে কারো চাইতে। ওকে, তো পোস্ট যখন হিট করা হবে এই ডাটাগুলো চলে যায় বেসিক্যালি পোস্ট নামে গ্লোবাল অ্যারেতে। আমি পিএসপি সিনট্যাক্স দিচ্ছি এখানে। পোস্ট নামে গ্লোবাল অ্যারে এভাবে লিখতে হয়, $_post অল ক্যাপস, রাইট? এটা হচ্ছে আমার গ্লোবাল অ্যারে, নাম কি? পোস্ট। এই পোস্ট নামে যে গ্লোবাল অ্যারেটা, এই গ্লোবাল অ্যারের ভেতরের ডাটাগুলো দেখার জন্য উপায় কি? মানে আমি যখন হিট করব পোস্ট অ্যারেতে ডাটা আসছে, এটা আমি একটু দেখতে চাচ্ছি এবং এটা দেখানোর তো উপায় বের করতে হবে, রাইট? আমি যদি এভাবে রাখি কিছু হয় কিনা একটু দেখেন। কিছু শো করছে? কিছুই শো করছে না। কিছু নেই, রাইট? সো পোস্ট ভিজিবল হচ্ছে না। আমরা ইকো করতে জানি, ইকো করে দেখি কিছু আসে কিনা। অ্যারে টু স্ট্রিং কনভার্সন, ওইটা বেসিক্যালি অ্যারে, পোস্ট অ্যারে। ইকো ইকো করে কাকে? স্ট্রিং কে। বোঝা যাচ্ছে? স্ট্রিং ছাড়া কোনো কিছু ইকো হয় না, সো আমরা সেটা পাবো না। হ্যালো, আচ্ছা একটু দেখেন, অ্যারে টু স্ট্রিং কনভার্সন বলা হচ্ছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন বলা হচ্ছে। তো এই অ্যারেটা কে প্রিন্ট করাতে গেলে পিএসপি তে একটা সিনট্যাক্স আছে, এটাকে আমি আপাতত একটা সিনট্যাক্সই বলছি। বেসিক্যালি এই সিনট্যাক্সের একটা নাম আছে, নাম কি? ফাংশন। রিপিট করছি, এই সিনট্যাক্সের একটা নাম আছে, নামটা কি? ফাংশন। সো এর পরের স্টেপই মূলত ফাংশন। হ্যাঁ, আমরা এর পরেই শিখবো কি? ফাংশন। বাট শুরুতেই আমাদের কিন্তু এটা নিয়ে কিছু একটা করতে হচ্ছে। বেসিক্যালি প্রিন্টার সিনট্যাক্সটা পিএসপির বিল্ট ইন, যেটাকে আমরা নরমালি বিল্ট ইন ফাংশন বলে থাকি। এর কাজ সম্পর্কে বলে নেই। এই ফাংশনটার মধ্যে যদি কোনো অ্যারে আমি পাস করি, তাহলে এই অ্যারের ভেতরে যা আছে সবকিছুকে সে এক্সপোজ করে দেয়, ডিসপ্লে করে দেয়। আমি যদি প্রিন্ট আন্ডারস্কোর আর ফাংশনের মধ্যে কোনো অ্যারে দেই, অ্যারেতে যে ভ্যালু থাকবে, যে ইন্ডেক্স থাকবে, সবগুলোকে সে ডিসপ্লে করে দেবে, রাইট? আর সেটাকে খুব সুন্দর করে দেখার জন্য আমরা HTML এর প্রি ফাংশনটা ইউজ করতে পারি। ঠিক আছে, HTML এর প্রি যে ফাংশনটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে কি হলো? প্রিন্ট আন্ডারস্কোর আর। সো $_post দিয়ে আমরা যখন কাজ করছি, পোস্টের ভেতরে যে ডাটাটা আসবে এটা গুছিয়ে আমাদের দেখাবে। লেটস চেক। এবার আমরা কিছু ভ্যালু পাস করি। একটু খেয়াল করেন, অ্যারের ভেতরে কি আছে? ফার্স্ট নেমে আমি দিয়েছিলাম এমডি শাহিল আলম, লাস্ট নেমে দিয়েছিলাম তালহা, আর বাটনে দিয়েছি কি? ক্লিক, রাইট? পেছনে দিয়েছি কি? ক্লিক। সো এটা কি ধরনের অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না মুক্তা? এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। ওদের 500 জন কই গেছে? আচ্ছা, সো ওদের 500 জন অফিস অফিস করে চাকরি আছে। কখন? কি চাকরি?
সাংবাদিক। কোন ঝামেলা আছে? সাংবাদিকদের অ্যালার্জি আছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, যাই হোক, কোন কোশ্চেনটা দেখেন, এটা প্রি দিয়ে দেখবেন। আমি ছোটখাটো ট্যাগ এটা প্র্যাকটিস করতে হয়। প্রি ছাড়া অবস্থাটা, পি হচ্ছে প্যাটার্ন ট্যাগ, রাইট? পি হচ্ছে প্যাটার্ন ট্যাগ, সে সবকিছুকে সুন্দর স্ট্রাকচার অনুযায়ী দেখায়। মনে করেন আপনি অনেক কন্টেন্ট দিয়েছেন, উপরে প্রি দিয়ে দিলেন, দেখলেন যেন ওই কন্টেন্ট গুলো সুন্দর করে প্যাটার্ন করে দেখাচ্ছেন। প্রফেশনাল ওয়েবে এটাকে এই ট্যাগটা ইউজ করা হয়। বাই দ্য ওয়ে, আমি যখন প্রি দিয়ে দেখছি আমার এর ভেতরে ডাটাগুলো সুন্দর করে দেখাচ্ছে। সো এটা কি ধরনের অ্যারে ছিল? অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না? এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে খুব সহজেই ভ্যালু টান দিতে পারি, রাইট? কি ধরে টান দিতে পারি? ইন্ডেক্স ধরে। আমি ইন্ডেক্স ধরে টান দিতে পারি। আচ্ছা, এবার একটু খেয়াল করি, দেখেন আমি কিভাবে ভ্যালুগুলো নিয়ে প্রিন্ট করানোর চেষ্টা করব। তাহলে প্রিন্টার কি? একটা পিএসপি সিনট্যাক্স যেখানে অ্যারে দিলে তার ভ্যালুগুলো দেখিয়ে দেয়, কোনো একটা টাস্ক সম্পন্ন করে বা কোনো একটা টাস্ক কে এক্সিকিউট করে। সো বেসিক্যালি ফাংশন, এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা নেক্সট ক্লাসে আমি ধরবো আর কি, ফাংশন সম্পর্কে, যদিও কিছু ছোট ছোট প্রোটোটাইপ আলোচনার ইচ্ছে আছে নেক্সট ক্লাসে। তো আরো একটা ফাংশনের ইউজ কিছুক্ষণের মধ্যেই হবে। তার আগে আমরা নামটাকে ডিসপ্লে করানো যায় কিনা একটু দেখি। $_ পোস্ট, আমরা ফার্স্টে দিব কি? ফার্স্ট আন্ডারস্কোর নেম, তারপর কনক্যাট করছি স্পেস দিয়ে, আবার $_ পোস্ট, ইন্ডেক্সের নাম কি হবে? লাস্ট নেম। সো দরকার কি? দুইটা ভ্যালু পাশাপাশি বসাবো। ফরের দরকার আছে দুইটাই ভ্যালু, অনেকগুলো হলে সেটা পরের ব্যাপার, আমরা লুপ চালিয়ে সেটা সেভাবে প্রিন্ট করব। এখন আমি কনক্যাট করে দিয়েছি, মাঝে স্পেস দিয়েছি, দেখি আমাদের নামটা ঠিকঠাক মতো এখন কাজ করে কিনা। আসছে না? আচ্ছা, এবার ভিন্ন একটা নাম দেই, সেটাও আসছে। সো আমি যা দিব তাই নিয়েই কাজ করতে পারবে, কারণ আমি শুধু ফিক্স করে দিয়েছি কি তার নামগুলো, ফার্স্ট নেম লাস্ট নেমে যাকেই পাবে তাকেই কনক্যাট করবে। সো যদি কোনো কিছু না পাই, কোনো কিছুই পায় নাই, সো তাকেই কনক্যাট করেছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ব্ল্যাঙ্ক ভ্যালু, এতটুকু কি বোঝা যাচ্ছে কিনা? এতটুকু বোঝা যাচ্ছে। বাট এখন একটা নতুন প্রবলেম ক্রিয়েট হবে। আমি যখন এখানে এন্টার প্রেস করব বা এই পেজটাতে ফার্স্ট টাইমের জন্য আসব, মেথডে যদি যাই, লম্বা লম্বা দুইটা নোটিশ দেখতে পাচ্ছি, তাই না? নোটিশটা হচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স ফার্স্ট, আনডিফাইন্ড ইন্ডেক্স লাস্ট। কেন? কে বলতে পারে? ভ্যালু না থাকলেও তো কাজ করে, কিছুক্ষণ আগে দেখালাম।
ভ্যালু তো না দিলেও কাজ করে, বাটনে প্রেস করলাম বার ভ্যালু ছাড়া তখনও তো এরর দেখায় নাই, তাহলে এখন কেন দেখাচ্ছে? বাটনে ক্লিক করা ছাড়া স্যার এতে কন্ডিশন ছিল যে সাবমিট বাটনে ক্লিক করে পোস্টটা কাজ করবে, আমরা তো অ্যাকচুয়ালি বাটনেই প্রেস করছি না, এই অ্যান্সারটাই আমি চাচ্ছিলাম। যদি বাটনে প্রেস না হয় অ্যারেতে ভ্যালুই আসবে না, ইনডেক্স তো আসা দূরের কথা, ইনডেক্সই আসবে না, রাইট? ভ্যালু কখন আসবে? ইনডেক্সের সাথে ভ্যালু আসবে, বাট ইনডেক্স জেনারেট হবে কখন? যখন আমি বাটন প্রেস করব। প্রথমবার যখন পেজে আসছি তখন পোস্ট অ্যারের যে ইনডেক্স গুলো এটা কোথাও থেকে কি পাবে? কারণ আমার বাটনই সাবমিট হয় নাই। বাটন সাবমিট হলেই না পোস্টের ভেতরে ভ্যালু গুলো আসবে। পোস্ট ভ্যালু কিভাবে পাবে? ফর্মের এলিমেন্ট গুলো যদি সাবমিট না করি সেগুলো কি আসবে এর মধ্যে? আসবে না। তো তখন সে আনডিফাইন্ড বলবে এগুলোকে। তো কিভাবে একে আটকানো যায়? আমাকে তো কোডটা লিখতে হবে, আউটপুট ঠিকঠাক মতো জেনারেট করতে হবে, এরর ফ্রি করতে হবে। সো হাউ কুড আই ডু দিস? এইভাবে করতে হবে, আমাকে স্টেটমেন্টের হেল্প নিতে হবে, ওই যে আমরা স্টেটমেন্ট যেটা শিখেছি। আবার আরেকটা পিএসপি ফাংশনের হেল্প নিব আমি, যার নাম বলছি ইসেট $_ পোস্ট, ইন্ডেক্সের নাম বাটন। ইসেট প্রিন্টারের মতোই একটা বিল্ট ইন ফাংশন। ফাংশন কি? যেখানে কোনো টাস্ক সম্পন্ন করা থাকে যাকে আমি বারবার রিইউজ করতে পারি। কোড কোথায় লেখা আছে? পিএসপি সার্ভারে। আমি কি ইউজ করছি? বিল্ট ইন ফাংশন। পিএসপি সার্ভারে 1100-র উপরে বিল্ট ইন ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ফাংশনগুলো ইউজ করব। আমরা অলরেডি দুইটা ফাংশনের ইউজ করছি, প্রিন্টার দেখেছি কার জন্য? অ্যারের ভেতরে ডাটা দেখার জন্য, আর ইসেট দেখছি যে এই অ্যারের ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে কিনা সেটা চেক করার জন্য। যদি বাটন প্রেস না করি অ্যারের ইন্ডেক্সে ভ্যালু আসবে? আসবে না। স্টেটমেন্ট যখন চেক হবে এবং সে ফলস হবে তখন কি ভেতরে আসবে? আসবে না। সো ভেতরে যখন আসবে না তখন সে বলতেও পারবে না নোটিশ দিয়ে যে লাস্ট নেম ফার্স্ট নেম নেই, আনডিফাইন্ড। বলতে পারবে? সে কিন্তু বলতেও পারবে না। সো বুদ্ধি করে তাকে আমরা আটকে দিয়েছি। বাটন ক্লিক হলেই না এটা অ্যাকশন হবে। বাটন ক্লিকের আগে এই কোডের ভেতরে কেউ ঢুকতে পারবে না, ইভেন কম্পাইলারও ঢুকতে পারবে না। আচ্ছা, সো এইবার দেখেন আমার এররটা চলে গেছে। কাজ করছে, রাইট? এবং প্রথমবারের জন্য আসলেও কিন্তু সেটা কাজ করবে, কোনো এরর নেই। সো আমরা এখন কিন্তু অলমোস্ট কিছু কাজ শিখে গেলাম। কিছু কিছু কাজ আমরা ট্রাই করলে এখন পারবো আর কি। যেমন আমি যদি বলি যে আপনারা দুইটা বাটন নেবেন, একটা প্লাস একটা মাইনাস, যখন যে বাটনে প্রেস করবেন সেই রেজাল্টটা নিচে দেখাবে। উপরে দুইটা নাম্বার নেবেন, প্লাস বাটন প্রেস করে দুইটা যোগফল দেখাবেন, আর মাইনাস বাটন প্রেস হলে দুইটা বিয়োগফল দেখাবে। একসাথে দুইটা দেখাবে না। প্লাসে প্রেস করলে প্লাসের ভ্যালু, মাইনাসে প্রেস করলে মাইনাসের ভ্যালু। এই কোডটুকু আমি তুলে দিচ্ছি, আপনারা টাইপ করতে পারেন নাই, সো আমি আপনাদের হেল্প করছি। না, এখন করবেন।